স্পিকার ওইটা কথা আসবে। ঠিক দেখা যাচ্ছে না? ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের একটু সমস্যার কারণে দেরি হয়ে গেছে লাইভ ক্লাসে আসতে, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ইনশাল্লাহ আমি পূর্বে জানিয়ে দিয়েছিলাম যে আজকে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো ইনশাল্লাহ পুরো অধ্যায়টি আমি একদম যতগুলো বিষয় আপনাদের জানা দরকার এই অধ্যায়ের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই অধ্যায় থেকে আপনারা কিভাবে এই প্রশ্ন আনসার করতে পারেন এবং কোন বিষয়গুলো আপনাদের জানা দরকার সেই বিষয়গুলো আমি ইনশাল্লাহ সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে যে নোটগুলো দিব এই নোটগুলো অবশ্যই খাতায় রাখবেন, এবং আজকে আরেকটা জিনিস মাথায় রাখেন, এই অধ্যায়টি সমাধানের অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেগুলো আমি সমাধান করে দেব, এগুলো সমাধানের সাথে সাথে আপনারা এমসিকিউ সমাধানও পেয়ে যাবেন। থিওরি প্রশ্ন অর্থাৎ প্রশ্নের যে সমাধান সেটি তো প্লাস পাবেনই, এবং এমসিকিউ সমাধানের জন্য যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সিমাম সময় আমরা সাধারণত দেখতে পাই যে অঙ্ক যদি আমরা পারি তাহলে ওই অধ্যায়ের এমসিকিউগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারি। তো আজকে আমি আপনাদের সামনে একদম ডিটেলস আলোচনা করব, লাইভ ক্লাসটা অনেক বড় হবে ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত যারা থাকবেন আশা করি আপনারা এই অধ্যায়ের সকল বিষয় সম্পর্কে কী পাবেন, ধারণা পাবেন। আমরা এখানে এই অধ্যায়ের ক্ষেত্রে বিষয় জানার আগে এখানে আমি যে লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে ইনশিওর করবেন যে লাইভ ক্লাসটি আপনাদের এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে আমি এখনই শুরু করব। দেখেন এখানে লাইভ ক্লাসে যদি একজনও থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা লাইভ ক্লাসটি কন্টিনিউ করে যাব। এখন আপনারা এখানে আমাকে শুধুমাত্র একটু ইনশিওর করেন যে এখানে আমাদের লাইভ ক্লাসটি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আজকে যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায়। আমরা আপনাদেরকে পূর্বেই কিন্তু একটা সাজেশন দিয়েছিলাম যে হিসাব বিজ্ঞানে কোন কোন অধ্যায়গুলো আপনাদেরকে পড়তে হবে। তো এর আগে যে আমি আপনাদেরকে লাইভ ক্লাসটা নিয়েছিলাম ইউটিউবে, মূলত আমি বেশি বেশি লাইভ ক্লাস নিয়ে থাকি। তো ইউটিউবের ক্ষেত্রে আমি যে লাইভ ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে কোন অধ্যায়গুলো আপনাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য এবং কোন বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আমরা প্রথম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টি আছে সেটি সম্পূর্ণ করে ফেলেছি অলরেডি লাইভ ক্লাসের মাধ্যমে। আজকে আমরা দ্বিতীয় যে অধ্যায়টি ধরছি সেটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এটাকে আমরা অনেকে অবচয় বললে চিনে থাকি, অর্থাৎ অবচয়ের অধ্যায় বললে আমরা অনেকে এটি চিনে থাকি। তো এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদেরকে কি কি বিষয়গুলো জানতে হবে দেখেন। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ বলতে বোঝানো হচ্ছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সাধারণত পরিচালিত হয় মুনাফা অর্জনের লক্ষ্যে। এখন এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে সাধারণত বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করা হয়, এবং এই সম্পদগুলো দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে দৃশ্যমান সম্পদ আর একটি হচ্ছে অদৃশ্যমান সম্পদ। এই দৃশ্যমান সম্পদ এবং অদৃশ্যমান সম্পদ যখন আমরা ব্যবহার করে ফেলি তখন এটার ব্যবহারজনিত যে ক্ষয় বা ক্ষতি হয় তখন তাকে আমরা অবচয় বা অবলোপন বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কোনটির জন্য আমরা অবচয় বলে থাকি আবার কোনটির জন্য আমরা অবলোপন বলে থাকি। এখানে যে দৃশ্যমান আছে, দৃশ্যমান সম্পদ যেমন আমরা যদি বলি যে যেগুলো আমরা একসাথে একই কথাই বলতে পারি, যেগুলো আমরা দেখতে পাই অর্থাৎ চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলোকে আমরা দৃশ্যমান সম্পদ বলতে পারি। আর যেগুলো হচ্ছে আমাদের দেখা যায় না, চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি অদৃশ্যমান সম্পদ। এখন দৃশ্যমান সম্পদের ভিতরে যেমন আমরা যদি বলি যে যন্ত্রপাতি, তারপরে যদি আমরা বলি যে দালান কোঠা, তারপরে আমরা যদি বলি যে ভূমি,
এরপর আমরা যদি বলি যে আসবাবপত্র, আসবাবপত্র, এই যে এই জিনিসগুলো আছে, আরো কিছু আছে যেমন অফিস সরঞ্জাম আছে, এই জিনিসগুলো আমাদের জন্য হয়ে যাবে কি দৃশ্যমান সম্পদ। আর অদৃশ্যমান সম্পদ যেমন আমাদের আছে সুনাম, তারপর হচ্ছে ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো আমাদের আছে। তো এখানে আমাদের আবার প্যাটেন্ট আছে, কপিরাইট আছে, তারপর হচ্ছে গ্রন্থ শর্ত আছে, বিভিন্ন ধরনের আছে। আমি দুইটি উদাহরণ দিয়েছি। এখন দেখেন এই যে দৃশ্যমান সম্পদ, এই দৃশ্যমান সম্পদের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলে থাকি সেটি হচ্ছে এটাকে আমরা অবচয় বলে থাকি। অর্থাৎ মানে আমাদের যে দৃশ্যমান সম্পদগুলো আছে, দৃশ্যমান সম্পদগুলো যখন আমরা ব্যবহার করে ফেলবো তখন এটার যে ক্ষয় বা ক্ষতিটা হবে তখন এটাকে আমরা অবচয় বলে থাকি। একটি এমসিকিউ ভালো করে মনে রাখেন, কোন সম্পদের অবচয় হয় না? সেটা হচ্ছে ভূমি। এই যে ভূমিটা আছে, এই ভূমিটার অবচয় হয় না, ভালো করে মনে রাখবেন, অবচয় হয় না। এটি এমসিকিউ আসে যে ভূমির কখনো কি হয় না, অবচয়, অবলোপন বা নিঃশেষকরণ এগুলো কখনোই হয় না। তাহলে দেখেন আমরা দৃশ্যমান সম্পদ বলতে কি বুঝি এবং অদৃশ্যমান সম্পদ বলতে আমরা কি বুঝি সেটা আশা করি বুঝে ফেলছি। আর এই অদৃশ্যমান সম্পদ যখন আমরা ব্যবহার করে ফেলবো তখন এটার যে যে ক্ষয় বা ক্ষতিটা হবে তখন এটাকে আমরা বলে থাকি অবলোপন। এটাকে কি বলে থাকি? অবলোপন বলে থাকি। এই ছিল আমাদের যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের বেসিক কিছু কথা, কিভাবে আমরা অবচয় ধরে থাকি আর কি কোনটিকে আমরা অবচয় বলি, কোনটিকে আমরা অবলোপন বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের পরীক্ষার মানে আপনাদের এই অধ্যায়ের ক্ষেত্রে প্রশ্ন কি থাকবে? আপনাদের থাকবে দৃশ্যমান সম্পদ থেকে কিছু প্রশ্ন থাকবে। অর্থাৎ দৃশ্যমান সম্পদ যেমন বলবে যে যে এবিসি কোম্পানি একটি মেশিন ক্রয় করে, অথবা বলতে পারে যে একটি আসবাবপত্র ক্রয় করে, অথবা একটি দালান কোঠা ক্রয় করে। এভাবে আপনাদের পরীক্ষায় প্রশ্ন বলতে পারে। আর একটি এমসিকিউ এখানে অবশ্যই মনে রাখবেন যে ভূমির কখনোই কি হয় না, অবচয় ধার্য করা হয় না, এই বিষয়টি মনে রাখবেন। এখন আসেন আমরা অবচয় সাধারণত এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। আমি এখন প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি, তারপরে আমরা ভিতরে টপিকগুলোতে চলে যাব। প্রথমে প্রশ্ন সম্পর্কে আমরা একটু ধারণা নিই। দেখেন আমাদের এখানে যে প্রশ্নগুলো হতে পারে, আমাদের ক নাম্বারে বলতে পারে আমাদেরকে সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয় করো। ক নাম্বার আমাদেরকে বলতে পারে, দেখেন আমি ক নাম্বারগুলো এখানে লিখে দিই। অর্থাৎ ক নাম্বার আপনাদের যে যে প্রশ্নগুলো আসতে পারে। এরপর আপনাদেরকে বলতে পারে যে অবচয় যোগ্য মূল্য নির্ণয় করো। এরপর আপনাকে এখানে ক নাম্বারে বলতে পারে অবচয়ের হার নির্ণয় করো। এখন দেখেন সম্পত্তির ক্রয় মূল্য যেটি আবার সম্পত্তির অর্জন মূল্য একই কথা। আপনাকে বলতে পারে যে সম্পত্তির ক্রয় মূল্য না বলে আপনাকে বলতে পারে যে সম্পত্তির অর্জন মূল্য, দুইটা কথা সেমই। আমি এখানে একইভাবে লিখি, বলতে পারে যে সম্পত্তির অর্জন মূল্য নির্ণয় করো। কি নির্ণয় করো? অর্জন মূল্য, এটি বলতে পারে। অথবা সম্পত্তির মোট মূল্য নির্ণয় করো, এটি বলতে পারে যে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করো, এভাবে বলতে পারে। এখন ক নাম্বার আপনাদের বলতে পারে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো, বা বলতে পারে আপনাদেরকে যে ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। এরপর আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ক নাম্বারে বলে যে সম্পত্তির বিক্রয় জনিত লাভ বা ক্ষতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, লাভ বা ক্ষতি নির্ণয় করো। অর্থাৎ একটি সম্পত্তি আপনি বিক্রি করে ফেলবেন, এটা লাভ বা ক্ষতির পরিমাণ আপনাকে নির্ণয় করতে বলবে। এরপর আপনাকে এখানে চাইতে পারে যে অবচয়, বাৎসরিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। বাৎসরিক অবচয় নির্ণয় করো। এই প্রশ্নগুলো ছাড়া আপনাদের অবশ্যই আর কোনো কিছু নাই যে এখানে আসবে। আরেকটা জিনিস বলতে পারে, যদি বলে আর কি, এটি নাও বলতে পারে
যেমন আপনাদেরকে বলতে পারে বহিমূল্য বা বই মূল্য। দেখেন বহিমূল্য বা পুস্তক মূল্য নির্ণয় করো, এটি বলতে পারে আপনাদেরকে মাঝে মাঝে। তবে এটি বেশিরভাগ বলে না, এটি মানে ক নাম্বার এটি নাও চাইতে পারে যদি বলে আর কি। এগুলো ছাড়া আপনাদের আর কোনো কি নেই ক নাম্বারে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ ক নাম্বারের প্রশ্ন আসার মতো আর কোনো কিছুই নেই, অর্থাৎ এইগুলো আপনাদেরকে আসতে বলবে। তো আমরা সবগুলো আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। এরপরে দেখেন খ নাম্বার আপনাকে এখানে যে জিনিসটি চাইতে পারে সেটি হচ্ছে যে আপনাকে বলতে পারে যে জাবেদা দাখিলা দিতে, জাবেদা দাখিলা দাও, এটি বলতে পারে আপনাকে। এরপরে এখানে আপনার চাইতে পারে যে মেশিন হিসাব অবচয় হিসাব তৈরি করে, এটি বলতে পারে। তো আপনি এখানে লিখে নিতে পারেন যে বা অবচয় হিসাব এটি বলতে পারে প্রস্তুত করো। এরপর আপনাকে বলতে পারে যে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করে, এটি বলতে পারে পুঞ্জীভূত, আমি সংক্ষেপে লিখছি, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো, এটিও বলতে পারে খ নাম্বার আপনাকে। এগুলো বলতে পারে, তবে বেশিরভাগ সময় খ নাম্বারে আমাদেরকে জাবেদা করতে বলে, আর গ নাম্বারে আমাদেরকে এই দুইটি জিনিস করতে বলে। এখন দেখেন গ নাম্বারও বলতে পারে, খ নাম্বারে এই জিনিসগুলো চাইতে পারে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এখানে কি আর্থিক অবস্থার বিবরণী কোনো কথাবার্তা আসে কিনা। হ্যাঁ, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা মাঝে মধ্যে দেখবেন গ নাম্বারে আপনাদেরকে একটি জিনিস বলবে, এখানে দেখেন মেশিন হিসাবও আছে, মেশিন হিসাব আছে। যদি আমি বলি যে এখানে আপনাকে বলতে পারে যে মেশিন হিসাব প্রস্তুত করো, মেশিন হিসাব প্রস্তুত করো, খ নাম্বারে বলতে পারে অথবা গ নাম্বারে বলতে পারে আপনাকে। এভাবে অনেক ধরনের প্রশ্নে আপনাদেরকে এখানে বের করতে বলবে। তবে বিষয়গুলো সহজ, এখানে আপনি যদি অবচয় পারেন তাহলে এটা পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাবেদা যদি পারেন তাহলে আপনারা এই অধ্যায়ের সব কিছুই পারবেন, যদি জাবেদা পারেন। দেখেন এরপর আপনাদের এখানে গ নাম্বারে যে জিনিসটি চাইতে পারে সেটি হচ্ছে আপনাকে বলতে পারে যে অবচয়ের সারণী। এই অবচয়ের সারণীটা খ নাম্বারও চাইতে পারে, ক নাম্বারও চাইতে পারে, গ নাম্বারও চাইতে পারে। তবে ম্যাক্সিমাম সময় এটা খ নাম্বারে চাই, আমি দুঃখিত, এটা খ নাম্বারে চাই আপনাদেরকে, খ নাম্বারে বলে মাঝে মধ্যে, বা ম্যাক্সিমাম সময় খ নাম্বারে আপনাদেরকে বলে যে অবচয়ের সারণী বা তালিকা প্রস্তুত করো, অবচয়ের সারণী বা তালিকা প্রস্তুত করো, এটি আপনাদেরকে খ নম্বরে চাইতে পারে। অবচয় সারণী এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদেরকে যদি এই অধ্যায়ের অঙ্কগুলো পাঠতে হয় তাহলে অবশ্যই অবচয় সারণীটা ভালো করে বুঝতে হবে। অবচয় সারণী যদি আপনারা বুঝেন তাহলে আপনাদের জন্য এই অধ্যায়টা সহজ হয়ে যাবে। এরপরে গ নম্বর আপনাদেরকে এখানে বলতে পারে যে আয় বিবরণী প্রস্তুত করো, মাঝে মাঝে বলে, এটি বেশি বলে না। আয় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, এভাবে আপনাদেরকে চাইতে পারে। অনেকে এই জিনিসটা নিয়ে মানে এখানে সমস্যা করে ফেলে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো দেখেন এই অধ্যায়ের ক্ষেত্রে আপনাদের সাধারণত এই রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে, আর অন্য কোনো প্রশ্ন আপনাদের এখানে আসবে না। দেখেন এই প্রশ্নগুলো যদি আপনারা ভালোভাবে বুঝেন, অর্থাৎ কিভাবে এগুলো সমাধান করতে পারেন, এই বিষয়গুলো যদি বুঝেন তাহলে আপনাদের জন্য এই অধ্যায়টি কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন এই প্রশ্নগুলো পারার জন্য আপনাকে এখন বেসিক থেকে একদম কি করতে হবে, অ্যাডভান্স যে বিষয়গুলো জানা দরকার আমি সেগুলো এখন আপনাদেরকে দিয়ে দিব। তো দেখেন অবচয় ধার্যের পদ্ধতি কিন্তু বিভিন্ন রকম আছে। আমরা এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখেন অবচয় ধার্যের পদ্ধতি। আমি এখানে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যেগুলো থেকে আপনাদের পরীক্ষায় সিলেবাসে প্রশ্ন থাকে, অর্থাৎ যেখানে সিলেবাস আছে আপনাদের এখন কিন্তু 2024 সালে যারা 2026 সালে এখন যারা পরীক্ষা দেবেন তাদের সামনে অনেক বিপদ, যে তাদের সময়ও কম এবং সিলেবাসটা হচ্ছে সম্পূর্ণ। এটা অবশ্যই তাদের সাথে একটা কি বলবো আমি, এটা একটা অবশ্যই খারাপ কাজ হয়েছে তাদের সাথে। তো দেখেন এখানে যদি আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে যান তাহলে অবশ্যই আপনাকে
শর্টকাটে যদি মার্ক তুলতে চান তাহলে এই অধ্যায়টি আপনাদের জন্য বেস্ট একটি অধ্যায়, কারণ এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে এবং এই অধ্যায়টি সহজ। তো দেখেন আপনাদের এখানে অবচয় দার্যের পদ্ধতিগুলোর ভিতরে যেমন প্রথমে আছে সরল রৈখিক পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি। এই সরল রৈখিক পদ্ধতির আরেকটি নাম হচ্ছে স্থির আচ্ছা পরে লিখি আমি একটু। এরপরে দেখেন এখানে যেটি আছে সেটি হচ্ছে দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতির দুইটি বিষয় আছে। একটি হচ্ছে আপনাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এরপর আপনাদের আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, দেখেন 3 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, এটার আরেকটা নাম হচ্ছে বা কাজের একক পদ্ধতি। দেখেন এই যে 3টি পদ্ধতি আছে, এই 3টি পদ্ধতি থেকে মূলত আপনাদের যে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই 3টি পদ্ধতি আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এখন 3টি পদ্ধতির ভিতরে এটাকে যে ভাঙিয়ে 2টি পদ্ধতি হয়েছে, এই 2টি মোট টোটাল 4টি পদ্ধতি। এই 4টি পদ্ধতি যদি আপনারা জানেন তাহলে আপনাদের জন্য কি হয়ে যাবে, এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। দেখেন এখানে আমাদের সরলরৈখিক পদ্ধতি, তারপরে যায় ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই 2টি বিষয় হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 2টি বিষয় ভালো করে আপনাদেরকে জানতে হবে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই 2টি বিষয় থেকে। দেখেন কয়টি বিষয় আছে এখানে, 4টি বিষয় আছে। 4টি বিষয় থেকে 2টি বিষয় আপনাদেরকে একটু ভালো করে জানতে হবে, যে আপনাদের এই 2টি বিষয় সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই 2টি বিষয় জানতে হবে। পাশাপাশি অনেকে বর্ষ সংখ্যার সমষ্টি, যদি আপনারা ভালোভাবে অধ্যায় থেকে প্রিপারেশন নেন, আমি মনে করি যে আপনারা এই 2টি বিষয় সম্পর্কে একটু ধারণা পাওয়া দরকার। তবে যদি কোনো একজন ব্যক্তি যদি সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান 2টি বুঝে, তাহলে তাদের জন্য এই 2টি বিষয় সহজ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সামনে এই 4টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখেন প্রথম যে পদ্ধতিটা আমাদের ছিল সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আচ্ছা, এই পদ্ধতির আরেকটি নাম হচ্ছে আমাদের স্থির কিস্তি পদ্ধতি। এখন এই সরলরৈখিক পদ্ধতি কি? যে পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির অবচয়ের পরিমাণ প্রতি বছরে সমান হয়, তাকে আমরা কি বলি, আমাদের সরলরৈখিক পদ্ধতি বলে থাকি। আপনারা এখানে সংজ্ঞাটা লিখে নিতে পারেন, যে পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান হয় বা স্থায়ী সম্পত্তির পরিমাণও প্রতি বছর সমান থাকে, তাকে আমরা কি বলে থাকি, সরলরৈখিক পদ্ধতি বলে থাকি। তা আপনারা এখানে চাইলে সংজ্ঞাটা লিখে নিতে পারেন। এখন যদি আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলো মানে পারার জন্য যান, অবশ্যই কিভাবে পারবেন সেই বিষয়ে কিছু সূত্র আপনাদেরকে এখানে জানতে হবে। তো সরলরৈখিক পদ্ধতির আমি কিছু কথা এখানে আপনাদেরকে লিখে দিই। প্রথমে আমি এখানে নোটটা লিখি, যে পদ্ধতিতে একটি
স্থায়ী সম্পত্তি ও তার অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান থাকে তাকে সরল রৈখিক পদ্ধতি বলে। দেখেন কি বললাম, যে পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তি ও তার অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান থাকে তাকে আমরা কি বলে থাকি? সরলরৈখিক পদ্ধতি বলে থাকি। দেখেন প্রতি বছর সমান, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির পরিমাণ প্রতি বছর সমান হবে। যেমন আমি যদি বলি যে একটি স্থায়ী সম্পত্তি 2024 সালে তার অবচয়ের পরিমাণ ছিল 5,000 টাকা, তাহলে 2025 সালে তার অবচয়ের পরিমাণ সেম 5,000 টাকা হবে, এবং 2026 সালে এসেও তার অবচয়ের পরিমাণ 5,000 টাকা হবে। তাহলে প্রতি বছরে যে একটি স্থায়ী সম্পত্তির পরিমাণ সমান হচ্ছে, এটাকে আমরা বলে থাকি কি? এটাকে বলে থাকি আমরা সরলরৈখিক পদ্ধতি। যদি এখন খেয়াল করেন যে একটি স্থায়ী সম্পত্তি আমি ক্রয় করলাম 5 লক্ষ টাকা দিয়ে, তাহলে এই 5 লক্ষ টাকা কিন্তু আমরা প্রতি বছরে পাবো, অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তি প্রতি বছরে কিন্তু 5 লক্ষ টাকাই থাকবে। দেখেন প্রত্যেক বছর স্থায়ী সম্পত্তির পরিমাণ সমান আছে, প্রথম বছরও 5 লক্ষ টাকা আছে, দ্বিতীয় বছরও 5 লক্ষ টাকা আছে, তৃতীয় বছরও 5 লক্ষ টাকা আছে, আবার তার অবচয় প্রতি বছরে কি আছে? সমান আছে। এই পদ্ধতিকে আমরা সাধারণত বলে থাকি সরলরৈখিক পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান থাকে তাকে আমরা সরলরৈখিক পদ্ধতি বলে থাকি। তো দেখেন এখন আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এরপরে দেখেন সরলরৈখিক পদ্ধতির আরেকটা নোট, সেটা হচ্ছে এখানে এই পদ্ধতিতে অর্থাৎ বাৎসরিক অবচয় ধার্যের সময় ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। দেখেন যখনই আমরা সরলরৈখিক পদ্ধতিতে বাৎসরিক অবচয়ের পরিমাণ বের করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে। এখন ভগ্নাবশেষ মূল্য কি, এটা নিয়ে একটু পরে আমি আলোচনা করছি। এখন এই নোটটি শুধু সাধারণত আপনারা মনে রাখেন। এরপরে আপনারা এই দুইটি নোট যদি ভালো করে মনে রাখেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো কিছু এখানে লাগবে না। তবে আমি আবার আরেকটি এখানে নোট দিই, সেটা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়ের সাথে আমি একটা জিনিস পরিচয় করে দিই আপনাদেরকে, যে প্রতি বছরের অবচয় যোগ করলে পুঞ্জীভূত অবচয়, সংক্ষেপে লিখলাম পুঞ্জীভূত অবচয় পাওয়া যায়। দেখেন কি বললাম, যে প্রতি বছরের অবচয় যোগ করলে পুঞ্জীভূত অবচয় পাওয়া যায়। দেখেন এখানে আমি একটু আগে বললাম যে 2024 সালে যদি একটি স্থায়ী সম্পত্তির অবচয় হয় 5,000 টাকা, এবং 2025 সালে যদি হয় 5,000 টাকা, এবং 2026 সালে যদি হয় 5,000 টাকা, তাহলে দেখেন প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান, এটাকে আমরা বলে থাকি সরলরৈখিক পদ্ধতি। এখন আমি যদি আপনাকে বলি যে এখানে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত, তাহলে 3 বছর শেষে আমরা 3টা বছরের অবচয়, দেখেন 24 সালের অবচয়, 25 সালের অবচয় এবং 26 সালের অবচয়, তিনটাকে যখন যোগ করব, তখন আমরা এখানে যেটা পাবো সেটি হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। এই টোটাল 15,000 টাকাকে আমরা বলে থাকি পুঞ্জীভূত অবচয়। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আমাদের 2025 এবং 26 যদি না থাকে, তাহলে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত হবে? এই যে 2024 সালে যে অবচয়টা পেয়েছি, তখন সেই অবচয়টাই হয়ে যাবে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয়।
আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো দেখেন এই বিষয়গুলো যদি জানেন তাহলে এই অধ্যায়ের আপনারা বিষয় সবকিছুই কি পাবেন, বুঝতে পারবেন। তো এখন দেখেন আমি এখন আপনাদের সামনে এই অধ্যায়ের যে অঙ্কগুলো পারার জন্য আপনাদের যে সূত্রগুলো প্রয়োজন সেই বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে এখানে লিখে দিব। দেখেন প্রথমে আমাদের এখানে সরলরৈখিক পদ্ধতি, আপনারা যে পদ্ধতি করতেছেন সেটা হচ্ছে কি সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের প্রথম এটা সব ক্ষেত্রে সূত্রগুলো যদি জানেন তাহলে আপনাদের এখানে যতগুলো পদ্ধতি আছে অবশ্যই ধার্য সবগুলো হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে লিখে নিব যে আমাদের সম্পত্তির মোট মূল্য এখন সম্পত্তির মোট মূল্য সেটি হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য একই কথা, এবং সম্পত্তির ক্রয় মূল্য একই কথা। আমাদের যখনই আমরা সম্পত্তির মোট মূল্য বের করতে যাব তখন আমরা এখানে লিখে নিব এই ক্রয় মূল্য, সম্পত্তির ক্রয় মূল্য যোগ করব অতিরিক্ত খরচ। এখন দেখেন সম্পত্তির ক্রয় মূল্য যোগ অতিরিক্ত খরচ, সম্পত্তির মোট মূল্য সমান সমান সম্পত্তির ক্রয় মূল্য যোগ অতিরিক্ত খরচ। এখন দেখেন অতিরিক্ত খরচ কি কি হতে পারে, যেমন আমি যদি বলে দিই আমাদের হতে পারে সম্পত্তি সংস্থাপন ব্যয়, অতিরিক্ত খরচের ভিতর থাকতে পারে পরিবহন খরচ বা ব্যয়, এরপর আমদানি শুল্ক, এই যে ব্যয়গুলো আছে, তারপর হচ্ছে জাহাজ ভাড়া, এগুলো থাকতে পারে। এই সকলগুলোকে আপনি কি করবেন, একটি স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যখন যোগ করে ফেলবেন তখনই আমরা স্থায়ী সম্পত্তির মোট মূল্যটা পেয়ে যাব। এই জিনিসটি ভালো করে মাথায় রাখবেন, এগুলো থাকবে আপনাদের পরীক্ষার প্রশ্নে। তো এগুলোকে যখন আপনি যোগ করবেন তখন স্থায়ী সম্পত্তির মোট মূল্যটা পেয়ে যাবেন। 2 নম্বর যে সূত্রটি আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে আপনাদের বহিমূল্য বা বইমূল্য পুস্তক মূল্য। বইমূল্য বা পুস্তক মূল্যটা আপনাদেরকে এখানে বের করতে হবে। এটি গুরুত্বপূর্ণ, একদম এই অধ্যায়ের অঙ্কগুলো একদম যদি আপনারা যদি করতে যান তাহলে এটির সম্মুখীন অবশ্যই হবেন। এই জিনিসটি ভালো করে মনে রাখেন। তো বইমূল্য সমান সমান হচ্ছে কি, এই যে সম্পত্তির মোট মূল্যটা আমরা পাবো, এই সম্পত্তির মোট মূল্য বিয়োগ করবো আমরা এখান থেকে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। দেখেন এখন প্রশ্ন হচ্ছে যে পুঞ্জীভূত অবচয়টা কি। পুঞ্জীভূত অবচয় কিন্তু একটু আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে প্রতি বছরের অবচয় যোগ করলে আমরা পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাই। তো এখানে বই মূল্য বা পুস্তক মূল্য বের করার নিয়ম হচ্ছে যে সম্পত্তির মোট মূল্য যেটা বের করব তার থেকে পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করে ফেলবো। এরপরে আমাদের 3 নম্বর সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য। দেখেন এগুলো সাধারণত ক নাম্বারে আসে, একটু আগে দেখিয়েছিলাম। অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করবেন, ওই যে সম্পত্তির মোট মূল্য বের করছেন লিখে নেবেন এখানে সম্পত্তির মোট মূল্য মাইনাস বিয়োগ করবেন ভগ্নাবশেষ মূল্য, এটিকে আপনি এখান থেকে বিয়োগ করে ফেলবেন। দেখেন অবচয়যোগ্য মূল্য সমান সমান সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, এটি বিয়োগ করে ফেললে আপনার এখানে অবচয়যোগ্য মূল্যটা পেয়ে যাবেন। তারপরে দেখেন আপনাদেরকে এখানে 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনাদেরকে এখানে বের করতে বলে বাৎসরিক অবচয়, এটি বের করতে বলে। তো বাৎসরিক অবচয় বের করার জন্য এটা আমরা কোন পদ্ধতি করি এটা খেয়াল করতে হবে। এই জায়গায় এসে আপনাদেরকে খেয়াল করতে হবে আপনি কোন পদ্ধতি করেন, বাকি যে সূত্রগুলো আছে সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন নেই। এই জায়গায় এসে আপনাকে খেয়াল করতে হবে আপনি কি সরলরৈখিক পদ্ধতি করেন, নাকি ক্রমহ্রাসমান জের পদ্ধতি করেন, নাকি বর্ষ সংখ্যা সমষ্টি, নাকি উৎপাদন একক পদ্ধতি,
কোন পদ্ধতিতে অঙ্ক করেন সেই বিষয়টি দেখতে হয়। তো আমরা এখানে বাৎসরিক অবচয় যেহেতু আমরা বের করবো, এটা হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে কি, দেখেন সূত্রটা হচ্ছে এখানে সম্পত্তির মোট মূল্য বিয়োগ করবো আমরা এখান থেকে ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য এটি আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। দেখেন বাৎসরিক অবচয় সমান সমান হচ্ছে সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, ডিভাইডেড বাই কি আয়ুষ্কাল দ্বারা আমরা এখানে ভাগ করব, অথবা মেয়াদকাল দ্বারা আমরা এখানে কি করব ভাগ করব, মেয়াদকাল। দেখেন বা জীবনকালও বলতে পারে আপনাদের প্রশ্নের ভিতরে, জীবনকাল, মেয়াদকাল, আয়ুষ্কাল একই কথা। তো বাৎসরিক অবচয় যখন আপনারা সরলরৈখিক পদ্ধতি বের করবেন তখন সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য অবশ্যই বাদ দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কি দিতে হয়, বাদ দিতে হয়। সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়, আয়ুষ্কাল দ্বারা আপনারা এখানে ভাগ করে ফেলবেন। এখন দেখেন 5 নম্বরে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে আপনাকে অবচয়ের হারও বের করতে বলে, অবচয়ের হার। তো অবচয়ের হার বের করবেন কিভাবে, এই 100%কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে ফেলবেন, 100%কে কি করবেন আয়ুষ্কাল দ্বারা ভাগ করে ফেলবেন, তাহলে আপনারা এখানে অবচয়ের হারটাও পেয়ে যাবেন। তো এই অবচয়ের হার অর্থাৎ এই 5টি সূত্র ভালো করে যদি কেউ জানে তাহলে তার জন্য সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি সবকিছু কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা 5টি সূত্র খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আসেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে ভগ্নাবশেষ মূল্যটা কি। ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝানো হচ্ছে একটি স্থায়ী সম্পদ, ধরেন আপনার রুমে একটি কম্পিউটার আছে, এখন এই কম্পিউটারটা আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করে ফেলছেন, এখন এটি ব্যবহার করার পরে এটি আর ব্যবহারের উপযোগী নয়, অর্থাৎ এটা আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না। এখন আপনি একটা বাঙালির দোকানে বিক্রি করে যে পরিমাণ অর্থটা পাবেন তখন ওই অর্থটাকে আমরা বলে থাকি কি, ভগ্নাবশেষ মূল্য। আশা করি বুঝতে পারছেন। এখন এই ভগ্নাবশেষ মূল্যর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অবশিষ্ট মূল্য বলে। কি বলে, অবশিষ্ট মূল্য বলে মাঝে মধ্যে। ভগ্নাবশেষ মূল্যের আরেকটি নাম কি, অবশিষ্ট মূল্য, এটিও বলতে পারে। দেখেন এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে থাকি, এই যে বই মূল্য বা পুস্তক মূল্য আপনাদেরকে মাঝে মধ্যে বের করতে বলবে, এটি সমান সমান ধরে নেবেন বর্তমান মূল্য, অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য আপনাকে বের করতে বলছে। আমি একটা স্থায়ী সম্পত্তি কত টাকা দিয়ে কিনেছি আর কত টাকা এটা ব্যবহার করে ফেলছি, টোটাল যখন আমরা এখানে কিনা থেকে যখন ব্যবহারকে বিয়োগ করে ফেলবো তাহলে বর্তমানে আমার হাতে আছে কত টাকার মূল্য, অর্থাৎ সম্পত্তিটির মূল্য, সেটা আমরা এখানে পেয়ে যাব। সেজন্য আমি এখানে মাঝে মধ্যে বলে থাকি বই মূল্য বা পুস্তক মূল্য জিনিসটা হচ্ছে আপনাদের কি, যে আপনাদের জন্য হচ্ছে এটি বর্তমান মূল্যের সমান। তো আশা করি আপনারা এখানে এই সরলরৈখিক পদ্ধতিতে সূত্রগুলো বুঝতে পারছেন। এগুলো জানলে আপনাদের জন্য কি হয়ে যাবে, বিষয়টি সহজ হয়ে যাবে, অর্থাৎ পুরো অধ্যায়টি সহজ হয়ে যাবে। এখন দেখেন ক নাম্বারে আপনাদের বিষয়গুলো শেষ, আর সরলরৈখিক পদ্ধতিতে আপনাদের বা স্থির কিস্তি পদ্ধতিতে আর কিছুই জানা লাগবে না। এরপরে দেখেন আপনাদের এখানে 2 নম্বর বিষয় হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি, এই বিষয়টি জানতে হবে। এখন এই বিষয়ের ক্ষেত্রে অনেকে সূত্র মানে চায় যে এত কতগুলো সূত্র আবার এখানে আছে, না, এখানে আমি আপনাদেরকে বলি যে আপনারা শুধুমাত্র একটি সূত্র মনে রাখলে আপনাদের জন্য বিষয়গুলো কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো দেখেন এখানে আমি বলি, আপনারা এখানে মনে রাখবেন যে অবচয়ের হার কিভাবে বের করে সেটি, অবচয়ের হার, অবচয়ের হারের সূত্রটা একটু ভালো করে মনে রাখেন যে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2। দেখেন এখন এখানে হচ্ছে 2 দ্বারা কেন গুণ করছে, ওই যে আমরা এখানে বললাম না দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি, ওই দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতির একটি আইটেম হচ্ছে এখানে ক্রমহ্রাসমান পদ্ধতি। দ্বৈত যেহেতু বলছে সেজন্য এখানে আমরা অবশ্যই মনে রাখবো এখানে 2 দ্বারা গুণ করব। সরলরৈখিক পদ্ধতিতে এখানে 2 দ্বারা গুণ করে না, শুধু 100%কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে ফেলে। এই সূত্রটি মনে রাখলে আপনাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে। এখন আসেন আপনারা এখানে বাৎসরিক অবচয়ের পরিমাণটা এখানে কিভাবে বের করে, বাৎসরিক অবচয়। এখন দেখেন এই যে বাৎসরিক অবচয়টা এখানে আছে, এখানে আপনারা যদি প্রশ্নে এই
অবশ্যই আপনাদেরকে এখানে মনে রাখতে হবে, আপনারা এখানে পার্সেন্টটা বের করে নেবেন। যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আপনারা বাৎসরিক অবচয় বের করতে যান তাহলে অবশ্যই আপনারা পার্সেন্টটা বের করে নেবেন। সহজ একটি কাজ, সেটি হচ্ছে সম্পত্তির মোট মূল্য গুণ করবেন অবচয়ের হার দ্বারা। এখন অবচয়ের হারটা কিসের? অবচয়ের হারটা অবশ্যই ক্রমহ্রাসমান জের পদ্ধতির হতে হবে। এখানে লক্ষ্য করলে একটা জিনিস দেখবেন, আমি কিন্তু এখানে ভগ্নাবশেষ মূল্য বাদ দিই নাই, সেজন্য এখানে আপনাদেরকে নোট রাখতে হবে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না। এটি ভালো করে মনে রাখবেন যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না। এই নোটটা একটু ভালো করে মনে রাখেন। আরেকটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান হয় না। দেখেন, অবচয়ের পরিমাণ কি হয় না? প্রতি বছর সমান হয় না। আমরা একটু আগে যে দেখেন সরল আর সরলরৈখিক যে পদ্ধতিটা করে আসছে, সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 2024 সালেও ছিল 5,000 টাকা, 2025 সালেও ছিল 5,000 টাকা, 2026 সালেও ছিল কি 5,000 টাকা। এখন আপনি যদি এখানে ক্রমহ্রাসমান জের পদ্ধতির অঙ্ক করতে যান তাহলে আপনাদের এখানে দেখবেন, যদি আমি বলি 2024 সালে অবচয়ের পরিমাণ 5,000 টাকা, 2025 সালে এটি হবে 4,000 টাকা। কত হাজার টাকা? 4,000 টাকা। এরপরে 2026 সালে যদি আমরা বলি এটি হবে আমাদের 3,000 টাকা সাপোজ। তাহলে দেখেন তো প্রতি বছর অবচয়ের পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে। এই যে প্রতি বছর অবচয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে, এটা আমাদের অবশ্যই প্রতিষ্ঠানের কি হবে? ব্যয়ের পরিমাণকে কমিয়ে দিবে। আবার এখানে আমাদের দেখেন যে অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান নয়, এই পদ্ধতিকে আমরা বলে থাকি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির পরিমাণ এবং তার অবচয় প্রতি বছর সমান থাকে না, তাকে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে থাকি। এখানে ধারাবাহিকভাবে কি হচ্ছে? অবচয়ের পরিমাণটা কমে যাচ্ছে, এটাকে বলা হবে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তবে আমি একটি উদাহরণের সাহায্যে আপনাদেরকে এই বিষয়টি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন, উদাহরণটা আমি এখান থেকে বই থেকে কপি করছি, উদাহরণটা বই থেকে নিচ্ছি আমি। এখানে একটি এমসিকিউ আসতে পারে, এখানে ক্রমহ্রাসমান জের পদ্ধতি লিখে নেবেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেহেতু আমরা এটি করি। তো আমি এখানে একটি এমসিকিউ থেকে প্রশ্নটা নিই। দেখেন, বলছে একটি মেশিনের ক্রয় মূল্য 10,000 টাকা। একটি মেশিনের ক্রয় মূল্য কত হাজার টাকা? 10,000 টাকা। এরপরে বলছে যে এর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এখানে সম্পত্তিটার ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। কত হাজার টাকা? 20,000 টাকা। এরপরে এখানে বলা হচ্ছে অবচয়ের হার 10% হলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, দেখেন এখানে বলা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? এটি একটি এমসিকিউ। অবচয় কত? দেখেন এই যে কথাটা, এই এমসিকিউটা ভালো করে বুঝলে আপনার ক্রমহ্রাসমান জের পদ্ধতি একদম সুন্দরভাবে ভালোভাবে বুঝে যাবেন। তো দেখেন, দুঃখিত, এখানে আমাদের দেখতে হবে, আমাদের প্রথমত এখানে বলছে যে তৃতীয় বছরের অবচয়ের পরিমাণটা আমাদেরকে বের করতে বলছে।
তো আমরা যদি তৃতীয় বছরের অবচয়ের পরিমাণ বের করতে যাই, এখানে তৃতীয় বছরের অবচয় বের করতে বলছে। তো তৃতীয় বছরের অবচয় বের করতে হলে আমাদেরকে অবশ্যই প্রথম বছরের অবচয়টা বের করতে হবে। তো আমরা কিভাবে প্রথম বছরের অবচয়টা বের করব? দেখেন, আমাদের এখানে প্রথম বছরের অবচয় বা বাৎসরিক অবচয় এটাকে বলে। তো আমরা যদি প্রথম বছরের অবচয় বের করতে যাই, দেখেন স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য কত, অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তির একটু আগে সূত্র দেখিয়েছিলাম, স্থায়ী সম্পত্তির মোট মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এর সাথে আমরা গুণ করব অবচয়ের হারকে। তো অবচয়ের হার হচ্ছে কত? অবচয়ের হার হচ্ছে আমাদের এখানে 10%। যদি আমরা এখানে 10% করি তাহলে আমাদের এখানে আসবে অবচয়ের পরিমাণ 10,000 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম বছরের অবচয়। দেখেন, এখন আপনাকে যদি 3 বছরে, যেহেতু তৃতীয় বছরে অবচয় বের করতে বলছে, তো আমরা দ্বিতীয় বছরে যাব আগে। তো দ্বিতীয় বছরের অবচয়টা আগে বুঝতে হবে আমাদেরকে। তো দ্বিতীয় বছরের অবচয় যখন আপনি বের করতে যাবেন, তখন প্রথমে আপনাকে এখানে লিখতে হবে স্থায়ী সম্পত্তির মোট মূল্য ছিল 1 লক্ষ টাকা। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখন কোন পদ্ধতিতে আছেন সেটা খেয়াল করতে হবে আপনাকে। আমরা এখন কোন পদ্ধতিতে আছি? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আছি। এই পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির পরিমাণ এবং তার অবচয় কোনো বছরই কি থাকে না, সমান থাকে না। যেহেতু আমরা একটি স্থায়ী সম্পত্তি 1 লক্ষ টাকা দিয়ে কিনছি, এটা প্রথম বছরে 10,000 টাকা ব্যবহার করে ফেলছি, এই 10,000 টাকা আপনাকে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে। বিয়োগ করার পরে তার উপরে আপনাকে কি করতে হবে? 10% ক্যালকুলেশন করতে হবে। দেখেন, এই বিষয়টি বুঝতে পারছেন কিনা একটু জানান। দেখেন, এই যে আমরা এখানে 10% করব, তাহলে আমাদের প্রথমে আসবে এখানে 90,000 টাকা, তার উপরে 10% করলে আমাদের এখানে হবে 9,000 টাকা। ক্যালকুলেশন করে নেবেন আপনারা। এরপরে দেখেন, আপনাকে তৃতীয় বছরের অবচয় বের করতে বলছে, তো আমরা এখানে লিখে নিব তৃতীয় বছরের অবচয়। তো তৃতীয় বছরের অবচয়ের ক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে লিখে নিব 1 লক্ষ টাকা স্থায়ী সম্পত্তির পরিমাণ। এরপর আমরা এখান থেকে বিয়োগ করব ওই যে আমি প্রথম বছরে 10,000 টাকা কি করছি, ব্যয় করে ফেলছি, অর্থাৎ অবচয় হয়ে গেছে, এটা বিয়োগ করব। এবং দ্বিতীয় বছরে যে 9,000 টাকা আমার অবচয় হয়েছে সেটিও আমি এখান থেকে বিয়োগ করব। তার উপরে যাই আমরা 10% ক্যালকুলেশন করব। এরপরে দেখবেন আপনাদের এখানে কত আসে। 10,000 টাকা বিয়োগ করলে এখানে 81,000, 81,000 টাকার উপরে আমরা যদি 10% করি তাহলে আমাদের হবে এখানে 1,800 টাকা। দেখেন এখানে আপনার একটা জিনিস, সেটা হচ্ছে প্রথম বছরে অবচয়ের পরিমাণ কত ছিল? 10,000 টাকা ছিল। দ্বিতীয় বছরে অবচয়ের পরিমাণ 9,000 টাকা ছিল। তৃতীয় বছরে অবচয়ের পরিমাণ হচ্ছে 8,100 টাকা। এই যে প্রতি বছর অবচয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ ধারাবাহিকভাবে যেহেতু এটি কমে যাচ্ছে, এটাকে বলা হবে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অর্থাৎ প্রতি বছর কিন্তু অবচয়ের পরিমাণ এখানে সমান নেই। আমি আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। আর একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেক বছর কিন্তু আমরা এখানে যেই টাকার উপরে আমরা এখানে অবচয়টা ধার্য করছি, এই টাকাটাকে আমরা বলে থাকি বই মূল্য। কি মূল্য? বই মূল্য। তার মানে বই মূল্য বা পুস্তক মূল্যের উপরে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকি। আরেকটা জিনিস মনে রাখেন, এখানে অবচয়ের পরিমাণ যেহেতু প্রতি বছর এখানে কমে যাচ্ছে, আপনাদের এমসিকিউ বলতে পারে যে কোন পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর হ্রাস পায়, সেটি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তো আশা করি আপনারা ক্রমহ্রাসমান জের পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এরপরে আপনাদের এখানে আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে সেই দুইটি পদ্ধতি হচ্ছে কি, বাৎসরিক বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, আরেকটি হচ্ছে আপনাদের এখানে যে কাজের একক বা উৎপাদন একক পদ্ধতি। এই দুইটি বিষয় আমি একদম শেষে আলোচনা করব। তবে আমরা এখানে দ্বিতীয় যে বিষয়টি, আমাদের খ নম্বরে যে বিষয়টি বলে যে জাবেদা দাখিলা দিতে, জাবেদা দাখিলা। তো এই অধ্যায়ের জাবেদাগুলো আমাদেরকে জানার জন্য আমাদেরকে প্রথমত এখানে কয়টি জাবেদা সম্পর্কে জানতে হবে। আমাদের এখানে অবশ্যই যে টোটাল 3টি জাবেদা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ প্রতি বছর আমাদেরকে জাবেদা দিতে হয়। ভালো করে মনে রাখেন, প্রতি বছর আমাদেরকে 3টি জাবেদা দিতে হবে। এটি এখানে লিখে রাখতে পারেন যে আমরা যখনই দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ বা অবচয় অধ্যায়টি করতে যাব, তখন আমাদেরকে প্রতি বছর 3টি জাবেদা দিতে হয়। এটি মনে রাখেন যে প্রতি বছর আপনাদেরকে 3টি জাবেদা দিতে হবে। এবং দেখেন এখানে লিখে নেবেন, এবং যদি সম্পত্তি
বিক্রয় করা হয় তাহলে আরো 2টি জাবেদা দিতে হয়। দেখেন মোট কয়টি? মোট হচ্ছে 5টি জাবেদা। কয়টি জাবেদা? মোট হচ্ছে এখানে 5টি জাবেদা আপনাদেরকে দিতে হবে। এই 5টি জাবেদা আপনাদেরকে এই অধ্যায়ে জানতে হবে। আমি এতগুলো লেখার কারণই হচ্ছে আপনাদেরকে প্রতি বছরে 3টি একদম বাধ্যতামূলক দিতে হবে জাবেদা। এরপরে আপনাদেরকে এখানে আর যদি কোনো একটি অঙ্কের ভিতরে আপনারা দেখেন যে মেশিন বিক্রি করা হলো বা কোনো সম্পত্তি বিক্রি করা হলো, তাহলে ওই সম্পত্তির আমাদেরকে জাবেদা দিতে হবে। অর্থাৎ ওই সম্পত্তি বিক্রি করে কি আমাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে তার জাবেদা দিতে হবে। অর্থাৎ এখানে আপনি লিখতে পারেন যে অর্থাৎ লাভ বা ক্ষতির জাবেদা। লাভ বা ক্ষতির জাবেদা আপনাদেরকে এখানে দিতে হবে। এই লাভ বা ক্ষতির জাবেদা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। দেখেন আমাদের এখানে যে 5টি জাবেদা দিতে হবে সেটির মধ্যে একটি হচ্ছে আমাদের সম্পত্তি ক্রয়ের জাবেদা। সম্পত্তি ক্রয়ের জাবেদা। দেখেন সম্পত্তি ক্রয়ের জাবেদাটা আমরা সাধারণত এখানে কিভাবে দিই? যদি কোনো একটি স্থায়ী সম্পত্তি আমরা ক্রয় করে থাকি তাহলে আমরা ওই সম্পদটাকে যে সম্পদটাকে ক্রয় করব সেই সম্পদটাকে আমরা ডেবিট করে ফেলবো। সাপোজ ধরি আমি এখানে একটা মেশিন ক্রয় করলাম, তো আমি এখানে লিখে নিব মেশিন হিসাব ডেবিট। মেশিন হিসাব ডেবিট এটি লিখে নিব। এরপর আমরা এখানে লিখে নিব যেহেতু আমি মেশিনটা ক্রয় করছি এখানে আমাদের ব্যাংকের টাকা চলে যাবে অথবা আমাদের নগদান হিসাব হ্রাস পাবে। এখানে আপনারা লিখতে পারেন ব্যাংক হিসাব অথবা নগদান হিসাব, দুইটা লিখতে পারেন, ব্যাংক অথবা নগদান হিসাব, দুইটি কথা লেখা যেতে পারে। তো সেটি কি করবেন আপনার এখানে ক্রেডিট। তাহলে দেখেন প্রথম জাবেদা হবে কি সম্পত্তি ক্রয়ের জাবেদা, অর্থাৎ যে সম্পত্তিটা কিনবেন সেটি আপনি ডেবিট করে ফেলবেন আর এখানে নগদ টাকা চলে যাবে সেজন্য নগদান হিসাব আপনি ক্রেডিট করে ফেলবেন বা ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে পারেন। সাপোজ আমরা সবসময় এখানে কি লিখে থাকি ব্যাংক কথাটা লিখে থাকি। মেশিন হিসাব বা কি কোনো সম্পত্তিকে ডেবিট কেন করব? কারণ হচ্ছে আমি যদি সম্পত্তি ক্রয় করি আমার প্রতিষ্ঠানে অবশ্যই সম্পত্তির পরিমাণ বেড়ে যাবে, সেজন্য এটাকে আমরা ডেবিট করে ফেলবো। এরপরে যে দ্বিতীয় জাবেদা দিতে হবে সেটা হচ্ছে আমাদের অবচয় ধার্যের জাবেদা। অবচয় ধার্যের জাবেদা। দেখেন তৃতীয় যে জাবেদা দিতে হবে সেটি হচ্ছে কি অবচয় ধার্যের জাবেদা। তো অবচয় ধার্যের জাবেদাটা কি? সেটি হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, আরেকটি হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত, আমি এখানে সংক্ষেপে লিখি, পুঞ্জীভূত অবচয় হিসাব হবে আপনাদের কি ক্রেডিট। দেখেন অবচয় ধার্যের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কি? অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। যখন আমি একটি স্থায়ী সম্পত্তি ব্যবহার করে ফেলবো তখন তার অবচয় হবে, আর অবচয় হলে অবশ্যই ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পেলে এটি হয়ে যাবে ডেবিট। আর পুঞ্জীভূত অবচয় যেটি আছে সেটা হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ বা বিপরীত সম্পত্তি। এটি আমাদের অবশ্যই সম্পদের পরিমাণকে হ্রাস করে। কিভাবে সম্পদের পরিমাণকে হ্রাস করে? আপনারা অনেকে যারা আর্থিক অবস্থার বিবরণী করছেন হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, তারা অবশ্যই অনেকে দেখেন যে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কোনো একটি স্থায়ী সম্পত্তিকে পুঞ্জীভূত অবস্থাটাকে বিয়োগ করি। এই যে পুঞ্জীভূত অবস্থাটাকে স্থায়ী সম্পত্তি থেকে বিয়োগ করি তার মানে এটি স্থায়ী সম্পদের পরিমাণকে কমিয়ে দেয়, সেজন্য এটাকে আমরা বলে থাকি বিপরীত সম্পদ। আর যারা সম্পদকে কমাবে অবশ্যই তারা ক্রেডিট পাশে চলে যাবে। এটি হচ্ছে আমাদের অবচয় ধার্যের জাবেদা। 3 নম্বর জাবেদাটি হচ্ছে আমাদের এখানে অবচয় বন্ধের জাবেদা। অবচয় বন্ধের জাবেদা। দেখেন অবচয় বন্ধের জাবেদা আপনি এখানে কিভাবে দিবেন? অবচয় বন্ধের জাবেদা হচ্ছে আমরা যেহেতু অবচয়টাকে বন্ধ করে ফেলবো তখন এখানে আমরা লিখতে পারি আয় বিবরণী
আয় বিবরণী হিসাব অথবা আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব। দেখেন, আয় বিবরণী এবং আয় সারাংশ দুইটি বিষয় এক কথা। আমরা যদি কখনোই কোনো ব্যয়কে বন্ধ করি, এখন প্রশ্ন একটা এমসিকিউর জন্য মনে রাখেন এটি, আমরা হিসাবকাল শেষে তিনটা জিনিস বন্ধ করে থাকি, সেটা হচ্ছে আয়, ব্যয়, উত্তোলন। এই তিনটা জিনিসকে আমরা সাধারণত হিসাবকাল শেষে বন্ধ করে থাকি। যেহেতু অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, সেজন্য এই অবচয়টাকে আমাদেরকে বন্ধ করে ফেলতে হবে। এখানে আয় বিবরণী দ্বারা বন্ধ করে, আর অবচয় চলে যাবে কোন দিকে? অবচয় হিসাব চলে যাবে আমাদের এখানে ক্রেডিট পাশে। তো দেখেন, তাহলে অবচয় বন্ধের জাবেদা হচ্ছে আয় বিবরণী হিসাব ডেবিট অথবা আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো এখানে অবচয়টা কেন ক্রেডিট হবে? দেখেন, যে জিনিসটা বন্ধ করবেন সেটি আগে কোথায় আছে দেখে নেন। এটা আছে কোথায়? ডেবিট দিকে। এটাকে বন্ধ করলে এটি চলে যাবে আমাদের ক্রেডিট পাশে। আর অবশ্যই আমরা এখানে ডেবিট পাশে লিখে নিব আয় সারাংশ বা অথবা আয় বিবরণী হিসাব। কারণ এই আয় বিবরণী মানে হচ্ছে বিশদ আয় বিবরণীতে যে আমরা আয় বিবরণী করি, এই আয় বিবরণীর মাধ্যমে আমরা সাধারণত অবচয়টাকে বা ব্যয়টাকে বন্ধ করে থাকি। আশা করি আপনারা এখানে তিনটি জাবেদা বুঝতে পারছেন। এখন দেখেন, আমি তো একটু আগে বললাম যে পাঁচটি জাবেদা, তাহলে দুইটি জাবেদা কি আছে? দুইটি জাবেদা হচ্ছে যখন আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করব, তখন আমাদের এখানে লাভ বা ক্ষতির জাবেদা দিতে হবে। এই দুইটি জাবেদা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখন আমাদের এখানে লাভ বা ক্ষতির জাবেদা একটু জানতে হবে। দেখেন, 4 নম্বর জাবেদা, সেটা হচ্ছে লাভ বা ক্ষতির জাবেদা। দেখেন, লাভ বা ক্ষতির জাবেদা যদি আমরা এখানে বের করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে একটি স্থায়ী সম্পত্তি বিক্রি করে আমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সে বিষয়টি। ধরেন, আমরা এখানে ধরে নিলাম যে আমি একটি মেশিন ক্রয় করলাম। আমি এখানে উদাহরণের সাহায্যে দুইটি বিষয় বুঝাবো। উদাহরণ দেখেন, উদাহরণের ভিতরে আমি যদি এখানে বলে থাকি যে এখানে একটি মেশিনের ক্রয় মূল্য হচ্ছে ধরেন 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। এখন এই মেশিনের পুঞ্জীভূত অবচয় আছে, পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ এখানে ধরেন 20,000 টাকা। পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত? 20,000 টাকা। এখন এই স্থায়ী সম্পত্তিটি বিক্রি করছে। দেখেন, মেশিনের বিক্রয় মূল্য অর্থাৎ যে মেশিনটি সে কিনলো, সে এটা বিক্রি করে ফেললো। তো বিক্রি করছে কত? 1,80,000 টাকা, সেটা বিক্রি করে ফেলছে। এখন অনেকে যে কাজটি করে, যে স্থায়ী সম্পত্তি কি বিক্রি করে কি আমার লাভ হয়েছে নাকি আমার ক্ষতি হয়েছে, এই জিনিসটি এখানে আমাদের বুঝে না যে এখানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, কোনটা হয়েছে। যদি লাভ হয় তাহলে লাভের জাবেদা দিতে হবে, আর যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি জাবেদা দিতে হবে। তো এখানে আমরা লাভ বা ক্ষতি বের করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, একটি স্থায়ী সম্পত্তির নোট এটা করে নিতে পারেন। কোনো স্থায়ী সম্পত্তির লাভ বা ক্ষতি হলে তার আগে আমাদেরকে বের করতে হবে বই মূল্য বা পুস্তক মূল্যটা বের করতে হবে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাদেরকে সূত্রটা দেখিয়েছিলাম। তো লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এটার জন্য আমরা প্রথমে বের করব কি? বই মূল্য, অথবা আমরা এখানে বের করব পুস্তক মূল্য। তো বই মূল্য বা পুস্তক মূল্য বের করার সূত্রটা কিন্তু আপনারা সকলে জানেন, যে আমাদের একটি স্থায়ী সম্পত্তির মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করব। তো দেখেন, স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য কত? এই যে স্থায়ী সম্পত্তির মোট মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাটা আপনারা এখানে বসাবেন, তার থেকে বিয়োগ করবেন পুঞ্জীভূত অবচয়। কি বিয়োগ করবেন? পুঞ্জীভূত অবচয় আপনারা এখানে বিয়োগ করে ফেলবেন। তাহলে দেখেন তো বই মূল্যের পরিমাণ কত আসে? বই মূল্যের পরিমাণ আসবে আপনাদের এখানে, আমরা এখানে ধরে নিই যে এখানে পুঞ্জীভূত অবচয় হচ্ছে 40,000 টাকা, এটা ধরে নিলাম। এই 40,000 টাকা ধরে আমরা অঙ্ক করি, তাহলে আমাদের এখানে আসবে কত? দেখেন, আমাদের এখানে আসবে যে 1,60,000 টাকা। জাস্ট এখানে আপনারা একটু
আমি উদাহরণ দিচ্ছি তো সেজন্য, যে এখানে ক্রয় মূল্য ছিল 2 লক্ষ টাকা, আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে 40,000 টাকা, আর মেশিনের বিক্রয় মূল্য হচ্ছে 1,80,000 টাকা। তাহলে আমাদের এখানে লাভ বা ক্ষতি হয়েছে কীভাবে বুঝবো? আমরা বই মূল্য হচ্ছে মেশিনের মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা আমরা এখান থেকে কি করব? বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে কি? বই মূল্য। তাহলে দেখেন একটি স্থায়ী সম্পত্তির বই মূল্য কত? 1,60,000 টাকা। তো আমি আপনাদেরকে একটু আগে বলে আসলাম, বই মূল্য মানে হচ্ছে কি? বর্তমান মূল্য। তো দেখেন আপনি আজকের দিন আপনার কাছে একটি স্থায়ী সম্পত্তি আছে যার বর্তমান মূল্য হচ্ছে 1,60,000 টাকা। এখন আপনি এটাকে বিক্রি করছেন কত? দেখেন বিক্রি করছেন আপনি এখানে 1,80,000 টাকা। তাহলে কি আপনার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? অবশ্যই আপনার লাভ হয়েছে। কিভাবে বুঝবো যে আমার একটি স্থায়ী সম্পত্তির বই মূল্য বা পুস্তক মূল্য হচ্ছে 1,60,000 টাকা, আর এটাকে আমি 1,80,000 টাকায় বিক্রি করছি, তাহলে অবশ্যই আমার কি হবে? এখানে লাভ হবে। তাহলে 1,80,000 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তার থেকে বই মূল্য 60,000 টাকা যদি আমি বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আপনাদেরকে কি করতে হবে? এটার জন্য জাবেদা দাখিলা দিতে হবে। যেহেতু জাবেদা কি হয়েছে, জাবেদার মধ্যে আমরা এখানে যে অঙ্কটা করছি সেটার মধ্যে লাভ আসছে, তাহলে এখন আমরা এখানে লিখে নেব লাভের জাবেদা। কিসের জাবেদা? লাভের জাবেদা। তাহলে দেখেন স্থায়ী সম্পত্তির লাভের জাবেদা দিব আমরা এখানে, লাভের জাবেদা। তো লাভের জাবেদা কিভাবে দিবেন? দেখেন যখন আমি একটি স্থায়ী সম্পত্তি বিক্রয় করব তখন অবশ্যই আমার কাছে নগদ টাকা আসবে। তো আমরা এখানে লিখে নিব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আপনি যে স্থায়ী সম্পত্তিটি একটু আগে বিক্রি করছিলেন কত হাজার টাকা দিয়ে বিক্রি করছিলেন? আপনি বিক্রি করছিলেন 1,80,000 টাকা। দেখেন একটু আগে কিন্তু দেখিয়েছিলাম। তো 1,80,000 টাকা আপনার কাছে আসবে নগদে। তো আপনি নগদে লিখে নেবেন 1,80,000 টাকা। যে স্থায়ী সম্পত্তিটা আপনি বিক্রি করে ফেলছেন সেটা অবশ্যই আপনার থেকে চলে যাবে। তো আমরা এখানে লিখে নিব মেশিন হিসাব ক্রেডিট, কারণ আমার কাছে ওই মেশিনটি হ্রাস পাবে। মেশিন নামক যে সম্পত্তি আছে ওই সম্পত্তি কী পাবে? হ্রাস পাবে। তো আমরা এটাকে লিখে নিব ক্রেডিট। দেখেন যে স্থায়ী সম্পত্তিটা বিক্রি করছিলেন সেটা কিনছেন কত দিয়ে? 2 লক্ষ টাকা, সেটা 2 লক্ষ টাকা হ্রাস পেয়েছে। এটা আপনি এখানে লিখে নেবেন। এখানে আরেকটা জিনিস লিখেছিলাম যে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় হচ্ছে প্রতি বছর অবচয় যোগ করলে পুঞ্জীভূত অবচয় পেয়ে যায়। আচ্ছা, যে স্থায়ী সম্পত্তি আমি বিক্রি করে ফেলছি সেটার কি কোনো হিসাব আমার কাছে রাখা উচিত? না। অবশ্যই আপনার কাছে যদি কোনো একটা স্থায়ী সম্পত্তি থাকে, আপনি যদি সেটাকে বিক্রি করে ফেলেন তাহলে তার কোনো হিসাব আপনি এখানে রাখবেন না। সেজন্য আপনি সাথে সাথে কি করবেন? তার সকল হিসাব বন্ধ করে ফেলবেন। সেজন্য পুঞ্জীভূত অবচয়টাকে আমরা বন্ধ করে ফেলবো। তো আমরা এখানে লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট। দেখেন আপনাদেরকে আমি যে 3টি জাবেদা দেখিয়েছিলাম তার মধ্যে কিন্তু অবচয়দার যে জাবেদার মধ্যে ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় সবসময় ক্রেডিট পাশে যায়, যখন এটাকে বন্ধ করবেন এটা চলে যাবে ডেবিট পাশে। তো আপনারা এখানে লিখে নেবেন যে পুঞ্জীভূত অবচয় হিসাব হচ্ছে ডেবিট। তো পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ছিল আপনাদের 40,000 টাকা, এটাকে ডেবিট পাশে 40,000 টাকা লিখে ফেলবেন। এরপরে দেখেন আপনাদের যে স্থায়ী সম্পত্তি আপনি বিক্রি করছেন, বিক্রয় করে কি আপনার এখানে 20,000 টাকা লাভ হয়েছে না? একটু আগে দেখালাম। তো আপনারা এখানে লিখে নেবেন বিক্রয়জনিত লাভ বা মেশিনের বিক্রয়জনিত লাভ, বিক্রয়জনিত লাভ হিসাব। লাভ সবসময় কোন দিকে যাবে? হিসাব বিজ্ঞানে ক্রেডিট পাশে চলে যাবে। কত টাকা লাভ হয়েছে? আমাদের 20,000 টাকা লাভ হয়েছে। তাহলে আপনারা এখানে দেখেন এই যে ডেবিট পাশে দুইটা জিনিস যোগ করলে আপনাদের 2,20,000 টাকা হবে, আবার ক্রেডিট পাশে দুইটা জিনিস যদি আপনারা যোগ করেন তাহলে দেখবেন যে 2,20,000 টাকা হবে। এটাই হচ্ছে আপনাদের লাভের জাবেদা। আশা করি আমি আপনাদেরকে লাভের জাবেদাটি বুঝাতে পেরেছি। এখন দেখেন যদি আপনাদেরকে ক্ষতি হয় তো ক্ষতিটা কিভাবে বুঝবেন? দেখেন, তো আমি এখানে সেম উদাহরণটা এখানে তুলে রাখি। সেটা হচ্ছে ধরেন আমি এখানে একটা মেশিন ক্রয় করলাম, মেশিনের ক্রয় মূল্য সেম যেটি আছে সেটি হচ্ছে 2 লক্ষ টাকা। এরপর আমি এখানে লিখে নিলাম পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। তো পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ধরে নিলাম আমাদের এখানে 40,000 টাকাই আছে। এরপর আমরা এখানে যে মেশিনের বিক্রয় মূল্য এটি লিখে নিলাম, মেশিনের বিক্রয় মূল্য। অর্থাৎ এই মেশিনটা আমরা বিক্রয় করলাম যে
এটা আমরা বিক্রি করলাম আপনার 1,50,000 টাকা সাপোজ। দেখেন যে স্থায়ী সম্পত্তি আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনছি সেটি আমি 1,50,000 টাকা দিয়ে বিক্রি করে ফেলছি। এখন এখানে কি আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? ওই যে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদেরকে বই মূল্যটা বের করতে হবে। বই মূল্য বা পুস্তক মূল্য এটি আপনাকে বের করে নিতে হবে। পুস্তক মূল্য। তো বই মূল্য বা পুস্তক মূল্য কিভাবে বের করব? মেশিনের বা সম্পত্তির মোট মূল্য। সম্পত্তির মোট মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা, তার থেকে বিয়োগ করবেন পুঞ্জীভূত অবচয় 40,000 টাকা। তো বিয়োগ করার পরে এখানে আসবে আপনাদের কত? 1,60,000 টাকা। তো দেখেন আপনার একটি স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য কত আছে? 1,60,000 টাকা। মানে এটা কি বর্তমান মূল্য? এটা একটু আগে কি বললাম যে এটা হচ্ছে বর্তমান মূল্য। এখন আপনার একটি স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য হচ্ছে 1,60,000 টাকা। এটা অবশ্যই বেশি। কেন বেশি? কারণ আপনি এটা বিক্রি করছেন কত? 1,50,000 টাকা। তাহলে আপনার এখানে অবশ্যই ক্ষতি হয়ে গেছে। তাহলে আপনি এখানে লিখে নেবেন ক্ষতির পরিমাণ কত? যে বই মূল্য থেকে, অর্থাৎ এখানে যে বই মূল্যটা আছে এই বই মূল্য থেকে আপনাকে বিয়োগ করতে হবে বিক্রয় মূল্য। কি বিয়োগ করতে হবে? বিক্রয় মূল্য। তাহলে বই মূল্য হচ্ছে 1,60,000 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 1,50,000 টাকা। তাহলে অবশ্যই আপনার এখানে ক্ষতি হলো কত? 10,000 টাকা। এই যে ক্ষতি হয়েছে এই ক্ষতির জন্য আপনাকে আরেকটা জাবেদা দিতে হবে। তাহলে আমরা এখান থেকে দুইটা নোট পাই। একটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে যখন বই মূল্য বেশি হবে তখন আমাদের ক্ষতি হবে, আবার বই মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বা বেশি হবে তখন আমাদের কি হবে? লাভ হবে। এই নোটগুলো একটু মনে রাখতে পারেন। অথবা বিক্রয় মূল্য যখন আমাদের বেশি হবে বই মূল্য থেকে তখন আমাদের অবশ্যই লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি আমাদের বই মূল্য থেকে কম হয় তখন আমাদের ক্ষতি হবে। এখন আমাদেরকে ক্ষতির জাবেদাটা দিতে হবে। তো দেখেন ক্ষতির জাবেদা আপনারা এখানে কিভাবে দিবেন? তো আমাদের এখানে ক্ষতি ছিল কত? ক্ষতি ছিল 20,000 টাকা। দেখেন ক্ষতি ছিল কত হাজার টাকা? 20,000 টাকা। এখন জাবেদা যদি দিতে যান তাহলে সেম জাবেদা দিবেন যে আমি স্থায়ী সম্পত্তি বিক্রি করছে আমার কাছে নগদ আসছে, হোক ক্ষতি কিন্তু নগদ টাকা তো আসছে যেহেতু বিক্রি করছি। তো বিক্রি করছি ডেবিট, এটা লিখে নিব কত হাজার টাকা বিক্রি করছি? 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা আমার কাছে আসবে নগদ, সেজন্য এটাকে ডেবিট করে ফেলছি। অন্যদিকে যে স্থায়ী সম্পত্তিটা বিক্রি করছি এটা আমার থেকে অবশ্যই কমে যাবে, সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে। তো আমরা এখানে লিখে নিব মেশিন হিসাবটাকে লিখে নিব ক্রেডিট। আর কত টাকা দিয়ে কিনছিলাম ওইটা? 2 লক্ষ টাকা দিয়ে, ওইটা এখানে বসাই দিব। শেষ। এখন এই স্থায়ী সম্পত্তি দেখেন তো, যেহেতু আমি বিক্রি করে ফেলছি তার কি কোনো হিসাব আমার কাছে রাখা উচিত? না। আমরা এই পুঞ্জীভূত অবচয়টাকে বন্ধ করে ফেলবো। তো আমরা এখানে লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব। তো পুঞ্জীভূত অবচয় হিসাবটাকে আমরা ডেবিট করব, কারণ এটা সবসময় ক্রেডিট পাশে থাকে। যখন বন্ধ করব তখন এটা ডেবিট পাশে চলে আসবে। কত হাজার টাকা? 40,000 টাকা। এরপরে দেখেন এখানে আমাদের এই যে স্থায়ী সম্পত্তিটা বিক্রি করছে আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখানে লিখে নিব বিক্রয়জনিত ক্ষতি। বিক্রয়জনিত ক্ষতি, এটি আপনি এখানে লিখে নেবেন ক্ষতি হিসাব। আর ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয় বা খরচ। তো আমরা এখানে ব্যয় সবসময় কোন দিকে যাবে? ডেবিট পাশে যাবে। সেজন্য আমরা এখানে ডেবিট দিকে লিখে নিব কত হাজার টাকা? 10,000 টাকা আমাদের ক্ষতি হয়েছে। সরি, এখানে ক্ষতি কিন্তু 10,000 টাকা হয়েছে। দেখেন এই 10,000 টাকা আমরা ক্ষতি এখানে লিখে নিব। তাহলে দেখেন আপনাদের ডেবিট পাশে যে তিনটি জিনিস আছে, দেখেন ডেবিট পাশে তিনটা জিনিস যোগ করলে আপনাদের দেখবেন যে ক্রেডিট পাশে 2 লক্ষ টাকার সমান হয়ে যাবে। তাহলে আপনাদের এখানে ক্ষতি জাবেদাটা হয়ে যাবে। এখানে ক্ষতি কিন্তু 10,000 টাকা বের হয়েছে। তো আশা করি আপনারা কিন্তু এখানে লাভের জাবেদা এবং ক্ষতির জাবেদা কিভাবে দিতে হয় সেটি বুঝতে পারছেন। এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে এখানে খতিয়ানটি জানতে হবে। তো এখন আমি আপনাদেরকে একটু পরে খতিয়ানটি দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা দেখেন, এখন আমরা এখানে যে খতিয়ান কিভাবে করতে হয় আমাদেরকে সেটি একটু জানতে হবে। তো জাবেদাগুলো যারা নোট করছেন তারা অবশ্যই আপনারা এখানে জানবেন যে খতিয়ান কিভাবে আপনাদেরকে করতে হবে সেটি। তো দেখেন, আমরা এখানে প্রথমে আমাদের খতিয়ান কিভাবে, আমাদেরকে ঘ নাম্বার কি কি বলতে পারে। ঘ নাম্বার আমাদেরকে বলবে যে একটি মেশিন হিসাব প্রস্তুত করো, মেশিন হিসাব, অথবা আমাদেরকে বলতে পারে অবচয় হিসাব, অথবা আমাদেরকে এখানে বলতে পারে যে পুঞ্জীভূত অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব। তারপরে আমাদের এখানে ব্যাংক হিসাব বলে না, নগদান হিসাব, এগুলো আমাদেরকে বলে না। এই তিনটা জিনিস আমাদের সাধারণত বেশিরভাগ সময় খ নাম্বারে চেয়ে থাকে। তো এখানে হিসাব প্রস্তুত করতে বলে আপনাদেরকে, হিসাব প্রস্তুত করো এটি বলে। তো হিসাব প্রস্তুত করবেন কিভাবে, দেখেন হিসাব প্রস্তুত মানে হচ্ছে যদি কখনো হিসাব প্রস্তুত করতে বলে তাহলে ধরে নেবেন এটি হচ্ছে খতিয়ান। কি করতে বলছে? খতিয়ান করতে বলছে আপনাদেরকে। তো খতিয়ান করার জন্য আমরা যে খতিয়ানের ঘরটি জেনে আসছি, যে একদম 19 থেকে যে খতিয়ানের ঘর জানি আমরা, সেটি করতে পারেন চলমান জের ছকে করতে পারেন অথবা টি ছকে করতে পারেন। যদি নির্দিষ্ট করে আপনাকে না বলে দুইটা যে কোনো একটা দিয়ে করতে পারেন, আর যদি নির্দিষ্ট করে বলে তাহলে ওইটা দিয়ে করতে হবে। তা আমি সাধারণত এখানে নির্দিষ্ট করে বলা থাকে না, তো আমরা এখানে চলমান জেড ছকের মাধ্যমে খতিয়ানটা তৈরি করব। তো সাপোজ আমি আপনাদেরকে ধরে নিলাম যে এখানে আমাদেরকে মেশিন হিসাব তৈরি করতে বলছে। তো আপনাদেরকে যখনই মেশিন হিসাব তৈরি করতে বলবো আপনি মেশিন হিসাব কথাটা এখানে লিখে নেবেন, মেশিন হিসাব। এরপরে উপরে লিখে নেবেন হিসাবের কোড নং। কি লিখে নেবেন? হিসাবের কোড নং, এটি লিখে নেবেন। এটি লেখার পর আপনারা এখানে কি করবেন? একটি ঘর করবেন। পাকা হচ্ছে, দেখেন এখানে লিখে নেবেন আপনারা তারিখ, এরপরে লিখে নেবেন আপনারা এখানে বিবরণ, এরপর আপনারা এখানে লিখে নেবেন জাবেদা পৃষ্ঠা। অবশ্যই এখানে জাবেদা পৃষ্ঠা লিখবেন, খতিয়ান পৃষ্ঠা লেখা যাবে না। এরপর আপনারা এখানে লিখে নেবেন ডেবিট টাকা। এরপরে ঘর করবেন আপনারা এখানে ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এরপর আপনারা এখানে দুইটি ঘর করবেন, সেটা হচ্ছে উদ্বৃত্তের জন্য একটা ঘর করবেন, আর উদ্বৃত্তর নিচে আপনারা দুইটি ঘর করবেন, সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এভাবে আপনাদেরকে কি করতে হবে, যে যদি কখনই বলে যে হিসাব প্রস্তুত করা, তাহলে হিসাবের ঘরটা আপনাদেরকে এভাবে করে নিতে হবে। এই যে ঘরটা একটু ভালো করে মনে রাখেন। আপনারা যখনই আপনাদেরকে অবচয় হিসাব তৈরি করতে বলবে তখন অবচয় হিসাবের জন্য এভাবে ঘর করবেন। যখনই পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করতে বলবে তখনই পুঞ্জীভূত অবচয় হিসাবের জন্য কি করবেন? এভাবে ঘর করে নেবেন। যে কোনো হিসাব প্রস্তুত করতে বললে এভাবে ঘর করে নেবেন। আর যদি টিচকের মাধ্যমে বলে তাহলে আমি টিচকটা এখানে দেখিয়ে দিই, কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যাতে আমরা পরীক্ষায় না আটকি। তাহলে আমাদের এখানে যদি টিচকের মাধ্যমে করতে বলে তাহলে টিচকটা করে নেবেন এখানে। যেমন মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে, তো মেশিন হিসাব প্রস্তুত করার সময় আমরা এখানে টিচকের ঘরটা কীভাবে বলবো? টিচক বলা হয় সাধারণত একটি ঘর করার পরে এটাকে দুই ভাগ করে দিছি, তাহলে দেখেন তো এটা টির মতো লাগে, সেজন্য এটাকে টিচক বলে। তো আমরা এখানে লিখে নিব ডেবিট পাশ, আর লিখে নিব এখানে ক্রেডিট পাশে, দুইটি পক্ষ থাকবে। তো ডেবিট পাশে আমাদের যে ঘরগুলো থাকবে, ক্রেডিট পাশে সেম ঘরগুলো থাকবে। তো দেখেন এখানে তারিখ, এখানে আমরা লিখে নিব বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, বিবরণ জাবেদা পৃষ্ঠা, তারপরে লিখে নেবেন আপনার এখানে টাকা। এভাবে ঘর করে নেবেন। এরপর আপনার এখানে লিখে নেবেন আবার তারিখ, বিবরণ জাবেদা পৃষ্ঠা, তারপর হচ্ছে টাকা। দেখেন ডেবিট ক্রেডিট এভাবে আপনাদেরকে ঘর করে নিতে হবে। এখন আমি যদি একটা সাপোজ একটা উদাহরণ দিই, যেমন ধরুন এখানে লিখে নিলাম আমি মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এখন আমাকে যদি বলা হয় যে মেশিন হিসাব প্রস্তুত করতে, তাহলে আপনারা নগদের উল্টো দিকের কথা কি আছে?
ক্রেডিট পাশে আছে, আর মেশিন হিসাবটা কোন দিকে আছে? ডেবিট পাশে আছে। যেহেতু মেশিন হিসাবটা ডেবিট পাশে আসে, তার মানে এই এন্ট্রিটা ডেবিট পাশে চলে আসবে। তো আপনি এখানে সাপোজ যে কোনো একটা তারিখ লিখে নেবেন, আর যে তারিখে ঘটনাটি ঘটছে সেই তারিখটা এখানে লিখে নেবেন। এরপরে মেশিনের উল্টো দিকের কথা কি আছে? নগদান হিসাব। এই নগদান হিসাব উল্টো দিকের কথাটা এখানে লিখে নেবেন। লেখার পরে মেশিনের টাকাটা যেহেতু এখানে ধরে নিলাম সাপোজ এখানে 50,000 টাকা, এই 50,000 টাকা বসাবেন, আর কোনো কিছু নেই। এখন যে দিকের টাকা বেশি আছে সেই দিকের ফলাফলটা আপনারা এখানে নামাবেন। তো এটাকে ক্লোজ করবেন। এই সেম টাকাটাকে আপনি ক্রেডিট পাশে নিয়ে যাবেন। ক্রেডিট পাশে নেওয়ার পরে এখানে কি করবেন? আপনি ক্রেডিট পাশে যতগুলো টাকা আছে সেটা বিয়োগ করবেন। যেহেতু কোনো কিছু নেই সেজন্য এই 50,000 টাকা উপরে বসাই দিবেন, আর এটার নাম দিবেন ব্যালেন্স C/D। এটার নাম কি দিবেন? ব্যালেন্স C/D, অর্থাৎ মাসের শেষে। যেমন জানুয়ারি লিখলাম এখানে 1 তারিখ, এখন জানুয়ারির 31 তারিখ আমরা এখানে লিখে নিব। এই যে ব্যালেন্স সিডিটা বের হয়েছে, এটার পাশে আপনারা এখানে নিয়ে আসবেন ব্যালেন্স বিডিটাকে নিয়ে আসবেন। তো এটা ফেব্রুয়ারির 1 তারিখে বের হবে, তো আপনারা এখানে লিখে নেবেন ব্যালেন্স B/D। এই 50,000 টাকা আপনারা এখানে লিখে নেবেন। দেখেন এভাবে আপনাদেরকে কী করতে হবে? টিসকটা করতে হবে। অর্থাৎ টিসক করলে আপনাদেরকে ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি দুইটা বের করে নিতে হবে। তো আশা করি আপনারা এখানে কীভাবে মেশিন হিসাব প্রস্তুত করতে হয়, খতিয়ানের ঘরগুলোও বুঝতে পারছেন। এখন আমরা এখানে যে বিষয়টি বুঝবো, আমাদের এখানে গ নম্বরে আরেকটা জিনিস বলে যে আর্থিক অবস্থার বিবরণী এবং আয় বিবরণী প্রস্তুত করে, এই বিষয়টি বলে। দেখেন গ নম্বর আপনাদেরকে এখানে আরো দুইটা জিনিস বলে, একটা হচ্ছে আয় বিবরণী, এরপর আপনাদেরকে বলতে পারে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। দেখেন এই জিনিসগুলো আপনাদের কাছে চাইতে পারে। তো আয় বিবরণীর মাধ্যমে আমাদের কি আছে? দেখেন আয় বিবরণী মানে হচ্ছে আমাদের এখানে টোটাল আয় আর ব্যয় আসবে। কি আসবে? আয় থেকে ব্যয়গুলো আমাদেরকে বিয়োগ করতে হবে আয় বিবরণীর মাধ্যমে, বা বিশদ বিবরণী যেটাকে বলে। আর আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত, এটাকে আপনাকে প্রমাণ করতে হবে। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে তাহলে কি প্রপারলি এটা সব কিছুই হবে? না, এখানে দেখেন আপনারা শুধুমাত্র দায় সম্পদটা পাবেন, দায় আর মালিকানা শর্ত এগুলো কিছু এখানে নেই। এরপর আপনারা এখানে শুধুমাত্র ব্যয় পাবেন, এখানে আয় বলতে কোনো কিছুই নেই। তো আমাদের এখানে শুধুমাত্র ব্যয়গুলোকে যোগ করলে আমরা এখানে আয় বিবরণীটা পেয়ে যাব। আর এখানে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সম্পদ যোগ করলে আমরা শুধুমাত্র কি পাবো? আর্থিক অবস্থার বিবরণীর ফলাফলটা পেয়ে যাব। দায় আর মালিকানা শর্ত এই অধ্যায়ের ভিতরে নেই। তো ঘরটা কিভাবে হবে? ঘরটা একদম সেম। ঘরটা কি হবে? ঘরটা হবে আমাদের শুধুমাত্র ওই যে আমরা আর্থিক অবস্থার বিবরণী করছিলাম, বিবরণ টাকা টাকা টাকা, এভাবে ঘর হবে। আমি এখানে দেখিয়ে দিই আপনাদেরকে। ধরেন আপনাদেরকে আয় বিবরণী করতে বলছে, তো আপনি এখানে আয় বিবরণী লিখে নেবেন। লেখার পরে তার জন্য ঘর করবেন, এখানে লিখবেন টাকা টাকা টাকা, টাকার জন্য 3টা ঘর করে নেবেন। আর এখানে লিখে নেবেন বিবরণ, এখানে লিখে নেবেন টাকা, এখানে লিখে নেবেন টাকা, এভাবে টাকার ঘর 3টা করবেন। এখন দেখেন আয় বিবরণীর ভিতরে আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটা ব্যয় আছে, আয় নাই, কোনো আয় নেই, একটা ব্যয় আছে। সেই ব্যয়টা কি? সেইটা ব্যয়টা হচ্ছে আপনাদের অবচয়। তো অবচয় আপনার জন্য কি? অবচয় আপনার জন্য একটা পরিচালন ব্যয়। কি ব্যয়? পরিচালন ব্যয়। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব, ধরেন আমাদেরকে এখানে বলছে 2025 সাল, 2025 সালের। তো 2025 সাল লেখার পর আমরা এখানে লিখে নেব 2025 সালের ব্যয়গুলো আনবো। তো 2025 সালের ব্যয়ের ভিতরে আমাদের একটা ব্যয় আছে, সেটা হচ্ছে পরিচালন ব্যয়। আর সেই ব্যয়টার নাম কি আছে? সে ব্যয়টার নাম হচ্ছে অবচয়। তো অবচয়টাকে আমরা জাস্ট এখানে কি করব? এখানে নিয়ে যাব। তো যদি 2025 সালে একটি অবচয় থাকে, জাস্ট আমরা একটি অবচয় দিয়ে এখানে ক্লোজ করে ফেলবো। এরপরে যদি আপনাকে একই বিষয়ের ভিতরে যদি বলে যে 2026 সাল, 2 বছরের জন্য আয় বিবরণী করতে বলে, তাহলে আপনি সেম 2026 সাল কথাটা লিখে নেবেন। এরপরে এখানে লিখে নেবেন পরিচালন ব্যয়। 2026 সালে একটাই পরিচালন ব্যয় আছে, এই একটাই পরিচালন ব্যয়ের ভিতরে আছে কি? অবচয়। এটি আপনি এখানে লিখে নিয়ে, তো সেম যদি হয় 5,000 টাকা, তাহলে 5,000 টাকা লেখা আবার ক্লোজ করে ফেলবেন। জাস্ট এই কাজটা, আর কিছুই না। সহজ একটা বিষয়। তো আশা করি আয় বিবরণীটা আপনারা খুব সহজে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় যে এখানে আর্থিক অবস্থার বিবরণী করতে, অর্থাৎ এখানে যদি বলা হয় যে আর্থিক অবস্থার বিবরণী করো, তাহলে সেম কাজ এখানে উপরে লিখে নেবেন আর্থিক অবস্থার বিবরণী। দেখেন
এই আর্থিক অবস্থা বিবরণী কথাটা লেখার পর আপনারা এখানে সেম ঘর করবেন। বিবরণ টাকা 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 এভাবে ঘর করবেন। দেখেন এই আর্থিক অবস্থা বিবরণী যদি আমরা ধরে যে এটা 2024 সালের, কত সালে, 2024 সালের, এটা এখানে লিখে নেবেন। তো আর্থিক অবস্থা বিভিন্ন প্রথমে আপনারা এখানে লিখে নেবেন আমাদের একটা স্থায়ী সম্পত্তি থাকে, সেটি হচ্ছে মেশিন। ধরেন আমরা সাপোজ ধরে নিলাম আমাদের এই অঙ্কের ক্ষেত্রে মেশিন আছে, তো আমরা মেশিন লিখে নিলাম, আর মেশিনের মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার মেশিন থেকে এখন আমরা এখানে আর্থিক অবস্থা বিবরণীতে যে কাজটি করে, যে পুঞ্জীভূত অবস্থাটা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলি। এই পুঞ্জীভূত অবস্থাটা আপনারা এখান থেকে বিয়োগ করে ফেলবেন। ধরেন সাপোজ পুঞ্জীভূত অবস্থায় 2024 সালে হচ্ছে 20,000 টাকা, এটা আপনি জাস্ট এখান থেকে বিয়োগ করবেন। তো বিয়োগ করলে আপনি এখান থেকে যে ফলাফলটা পাবেন 4,80,000 টাকা, এটা এখানে আপনারা বসিয়ে দিবেন। এটাকে জাস্ট এখানে ক্লোজ করে ফেলবেন, শেষ। 2024 সালে কাজ শেষ। এখন 2025 সালে যখন আপনি যাবেন, এখন আমি যদি আপনাদেরকে বলি, আপনাকে এটা বলছে যে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমানজের পদ্ধতি। দেখেন এখন এখানে খেলা আছে, ক্রমহ্রাসমানজের পদ্ধতি যদি এটা বলে, তো দেখেন আমি আপনাদেরকে এখানে একটা নমুনা দেখাই। ধরেন 2024 সালে ক্রমহ্রাসমানজের পদ্ধতি ছিল 20,000 টাকা, এরপরে 2025 সালে এটি ছিল আপনাদের 15,000 টাকা, এরপরে 2026 সালে এটি হয়েছে আপনাদের ধরেন 10,000 টাকা। এখন আপনাদেরকে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে 2025 সালের মেশিন আর্থিক অবস্থা বের করতে বলছে, তো আপনি এখানে লিখে নেবেন মেশিন হিসাব। তো মেশিন হিসাব লেখার পরে মেশিনটির মূল্য ছিল কত? 5 লক্ষ টাকা, এটা এখানে লিখে নেবেন। এখান থেকে বিয়োগ করবেন পুঞ্জীভূত অবচয়। কি বিয়োগ করবেন? পুঞ্জীভূত অবচয়, এটি বিয়োগ করবেন। তো দেখেন পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ আমরা যদি বিয়োগ করতে যাই, তাহলে আমাদেরকে এখানে খেয়াল করতে হবে, আমরা তো এখানে পুঞ্জীভূত অবচয় বলছি, অবচয় বলি নাই। তাহলে আমরা পুঞ্জীভূত অবচয় বলতে কি বুঝি? ওই যে প্রথম বছরের যে 24,000 টাকা, 2024 সালে 20,000 টাকা ছিল, এই 20,000 টাকার সাথে আমরা যোগ করব 2025 সালে করতেছি। কোন সাল করতেছি? 25 সাল। ওই 25 সালে কত ছিল? 15,000 টাকা। এটি আমরা এখানে বসাবো, বসে একসাথে যে 35,000 টাকা হবে সেটা আমরা এখান থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমাদের এখানে কত আসে দেখেন। তো যদি বিয়োগ করে ফেলে এখানে আবার 4,65,000 টাকা, এটা আপনি এখানে জাস্ট ক্লোজ করে ফেলবেন। ঠিকভাবে 26 সালে যখন যাবেন তখন মেশিনের 5 লক্ষ টাকা বসাবেন, এরপরে বিয়োগ করবেন পুঞ্জীভূত অবচয়, আর 3টাকে যোগ করে যে পুঞ্জীভূত অবচয়টা আসবে সেটি এখানে বসিয়ে দিবেন, 45,000 টাকা। এই 45,000 টাকা তখন আপনাকে এখান থেকে বিয়োগ করতে হবে। এটা ক্রমহ্রাসমানজের পদ্ধতি। আর যদি সরলরৈখিক পদ্ধতি হতো, তাহলে ওই যে 2024 সালে 20,000 টাকা ছিল অবচয়, এটা প্রতি বছরে যেহেতু সমান থাকতো, তাহলে আপনাকে কি করতে হতো? ওই 20,000 টাকার সাথে আবার 20,000 টাকা পরবর্তী 20,000 টাকা যোগ করবেন, অর্থাৎ 2024 এবং 2025 সালের অবচয়গুলো যোগ করে একসাথে বিয়োগ করে ফেলবেন। কারণ আমরা এখান থেকে বিয়োগ করব পুঞ্জীভূত অবচয়, কখনোই আমরা অবচয় বিয়োগ করি না। তাহলে টোটাল হতো তখন 40,000 টাকা, এরপর হতো 60,000 টাকা। আর এখন যেহেতু আমরা ক্রমহ্রাসমানজের পদ্ধতি আছে, তার মানে এটা হচ্ছে কত? 20,000, 45,000 টাকা। তো দেখেন এখানে আমরা আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করতে হয় সে বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি। তো আজকের লাইভ ক্লাসটা আমি এতটুকু নিতে চাচ্ছি। পরবর্তী লাইভ ক্লাসে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমরা প্রশ্ন সমাধান করব, কিন্তু ব্যস্ততার কারণে আমি পারছি না এখন। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী যে লাইভ ক্লাস আছে সেখানে আমরা 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব অবচয়ের। দেখেন আমি এই 2টা বিষয় আজকে শেষ করে দিই। দেখেন আমাদের বাকি যে 3 নাম্বার ছিল সেটি হচ্ছে আমাদের 2 নাম্বারে যেটি ছিল সেটি হচ্ছে দেখেন আমি কন্টিনিউ করব। আমাদের ছিল বর্ষ সংখ্যার সমষ্টি। কি ছিল? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। দেখেন কন্টিনিউ করছি লাইভ ক্লাসটি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির মধ্যে আমাদের এখানে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের একটি সূত্র জানতে হবে, সেটি হচ্ছে আমাদের যে অবচয়ের যে নিয়মটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে, দেখেন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় সেটি হচ্ছে এই n ইন্টু
n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n, এটি আমাদেরকে একটু জানতে হবে। অর্থাৎ আমরা কিভাবে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয়ের যে অবচয়ের হারটা বের করতে যাব বা বছরের পরিমাণটা বের করতে যাব, তখন আমাদেরকে এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। দেখেন আর কি কি টপিক আজকে বলবো আলোচনা করছিলাম। দেখেন দুঃখিত, এখানে আমাদের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই সূত্রটি মনে রাখবেন, সরি এখানে n হবে না, 2 হবে। দেখেন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এই সূত্রটি মনে রাখলে আপনারা বর্ষ সংখ্যার অঙ্কতেই করতে পারবেন। তবে এখানে আরেকটা নিয়ম আমি আপনাদেরকে বলি, যদি আপনাদেরকে বলা হয় যে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অঙ্ক করতে বা বাৎসরিক অবচয়ের পরিমাণ বের করতে, সাপোজ এখানে আমি যদি বলি যে একটা অঙ্ক ধরে নিই আমরা, বর্ষ সংখ্যার সমষ্টি আমি একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব আজকে। তো উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। বই থেকে উদাহরণটা নিচ্ছি আমি। ধরেন একটা মেশিনের ক্রয় মূল্য ছিল, মেশিনের ক্রয় মূল্য, একটা মেশিনের ক্রয় মূল্য ছিল আমাদের এখানে, সাপোজ আমি ধরে নিলাম 1,20,000 টাকা। এরপরে আয়ুষ্কাল ছিল এটা 10 বছর। কত বছর ছিল? আয়ুষ্কাল ছিল এটার 10 বছর। 10 বছর। এরপর এটা ভগ্নাবশেষ মূল্য ছিল, ভগ্নাবশেষ মূল্য, এটা ভগ্নাবশেষ মূল্য ছিল এখানে তারা বলল যে 20,000 টাকা। এরপর আপনাদের এখানে যেটি বললো যে তারা 31শে ডিসেম্বর তারিখে তারা কি করে, হিসাবে সমাপ্তি করে। এখন আপনাকে যদি বলা হয় যে এই বর্ষ সংখ্যার সমষ্টির পরিমাণ বের করতে, বর্ষ সংখ্যার সমষ্টি অর্থাৎ এখানে টোটাল যোগফলটা, সমষ্টি মানে কি যোগফল, বর্ষ সংখ্যার যোগফলটা বের করতে বলছে। তো যোগফলটা আপনি এখানে দুইভাবে করতে পারেন। কতভাবে করতে পারেন? দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এই সূত্রটি অ্যাপ্লাই করে আপনি এখানে করতে পারেন। যেমন আমি যদি বলি যে এখানে বর্ষ সংখ্যার, আপনাকে ক নম্বরে বলছে যে বর্ষ সংখ্যার সমষ্টি, বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো বর্ষ সংখ্যার সমষ্টি যদি আপনি নির্ণয় করতে জানেন, এই সূত্রটা মনে রাখতে পারেন। এখানে n মানে হচ্ছে কি, n মানে হচ্ছে এখানে বছর, ভালো করে মনে রাখেন। n মানে হচ্ছে এখানে কি, বছরের পরিমাণকে বোঝায়। তাহলে এই অঙ্কটির বছর কত? আয়ুষ্কাল, মানে আয়ুষ্কাল হচ্ছে এখানে 10 বছর। তো আমরা এখানে এটা বসাবো। এরপর আবার ভিতরে আছে n, তাহলে ভিতরে এই n 10 বছর, এটা বসাবো। যোগ হচ্ছে 1, এখানে 1 বসাবো। এরপরে নিচে হচ্ছে কত? 2, এই 2 দ্বারা আমরা এখানে ভাগ করে ফেলবো। তাহলে দেখেন আমরা যদি এখানে কাজ করি, আমাদের এখানে ভিতরে হবে কত? 10 আর 1 যোগ করলে হবে 11, আর 11-র সাথে যদি আমরা 10 গুণ করি, এখানে গুণ অবস্থায় আছে, তাহলে হবে আমাদের এখানে 110, আর 110কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের এখানে আসবে 55 বছর। কত বছর? 55 বছর। এটাকে বলা হবে বর্ষ সংখ্যার সমষ্টি। এখন এটা দুইভাবে করতে পারেন। সাপোজ আমরা যদি এখানে বর্ষ সংখ্যার সমষ্টিটা আবার বের করতে যাই, তো এখানে আপনারা যে কাজটি করবেন, আমি এখানে সমান সমান দিচ্ছি, ধরে নিলাম যে বর্ষ সংখ্যার সমষ্টিটা আমি এখানে লিখলাম। এরপরে লেখার পরে দেখেন তো আমাদের অঙ্কটার মধ্যে আয়ুষ্কাল কত বছর? 10 বছর। তো 10 বছর যেহেতু দেওয়া আছে, সেজন্য আপনি এখানে 10 বসাবেন। এরপর আপনি কি করবেন, তার সাথে 10-এর আগের যে সংখ্যাগুলো ছিল, দেখেন 10-এর আগে কি ছিল? 9 ছিল, 8 ছিল, 7 ছিল, 6 ছিল, 5 ছিল, 4 ছিল, 3 ছিল, 2 ছিল, 1 ছিল। এই সবগুলোকে যোগ করবেন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই যে আমাদের সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো সবগুলো আপনি যখন যোগ করে ফেলবেন, তখন এখানে যোগফল সেম পাবেন আপনি 55। তখন এটাকে লিখে নেবেন আপনি 55 বছর। তাহলে দেখেন বর্ষ সংখ্যার সমষ্টি আপনি দুইভাবে বের করতে পারেন। কয়ভাবে বের করতে পারেন? দুইভাবে বের করতে পারেন। এই দুইভাবে বের করতে পারলেই কিন্তু আপনি এখানে বাৎসরিক অবচয়টা বের করে নিতে পারবেন। তো ধরেন আপনাকে যদি বলা হয় যে বর্ষ সংখ্যার সমষ্টিতে বাৎসরিক অবচয়ের পরিমাণ বের করতে, তো আপনি কিভাবে বের করবেন? দেখেন বাৎসরিক অবচয়, সাপোজ আমি আপনাদেরকে যদি বলি 2025 সালের বাৎসরিক অবচয়, তাহলে আপনারা এখানে একটা সূত্র মনে রাখবেন। সেটা হচ্ছে যে
অবচয়যোগ্য মূল্য। কি মূল্য? অবচয়যোগ্য মূল্য ইনটু বর্ষ সংখ্যার সমষ্টি, বর্ষ সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই সরি দেখেন এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরেন আমরা যদি এখানে প্রথম আমি যে কাজটি করি সেটা হচ্ছে ধরেন আপনাকে যদি বলে যে 2025 সালের অবচয়ের পরিমাণ, তখন আপনি এখানে অবচয়যোগ্যটা বের করে নেবেন। এখানে সূত্রটা দেখেন, খেয়াল করেন, এখানে টোটাল হচ্ছে আয়ুষ্কাল কত বছর। প্রথম বছরে যখন আপনি বের করবেন তখন 10 দ্বারা গুণ করবেন, এরপরে বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করবেন। এই বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা কি করবেন, আপনি এখানে ভাগ করে নেবেন। তো এখানে আপনারা লিখতে পারেন যে বর্ষ সংখ্যার সমষ্টি আর বর্ষ সংখ্যার সমষ্টি সবসময় এক থাকবে। দেখেন বর্ষ সংখ্যার সমষ্টি এটি সবসময় কি থাকবে, এক থাকবে। এই যে বর্ষ সংখ্যার সমষ্টি সবসময় কি থাকবে, একই থাকবে। এটা 55 দ্বারা সবসময় ভাগ করবেন। কিন্তু এখন আমি এখানে আরেকটা জিনিস বুঝাতে চাচ্ছি। দেখেন যদি আপনাকে বলা হয় যে আমাদের এখানে ধরেন দ্বিতীয় বছর যদি বলে, ধরেন এখানে আপনাকে 2026 সালে বার্ষিক অবচয় বের করতে বলছে, তাহলে 2026 সালে বার্ষিক অবচয় বের করবেন সেমভাবে, সেটি হচ্ছে আপনাদের এখানে ধরেন অবচয়যোগ্য মূল্য আছে, গুণ করবেন আপনি এখানে 9 দ্বারা। কি দ্বারা? 9 দ্বারা। আর বর্ষ সংখ্যার সমষ্টি যে 55 আছে তা দ্বারা ভাগ করবেন। দেখেন আমি এখানে সূত্রটি এভাবে লেখার কাহিনী হচ্ছে, যখন আপনাদের এখানে বছর আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ আপনাকে যত বছর পর্যন্ত করতে বলবে তখন যেটা বাড়তে থাকবে তখন এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দেখেন আমাদের এখানে 10 থেকে হয়েছে কত, 9 থেকে হয়েছে 8 থেকে হয়েছে কত, 7 থেকে হয়েছে আমাদের এখানে 6। এভাবে আমাদের আস্তে আস্তে কমতে যাবে। এই 6 থেকে 5 থেকে 4 থেকে 3 থেকে 1, 2 থেকে 1 হয়েছে আমাদের। এই যে আমাদের এগুলো আমাদের সবসময় কমতে থাকবে। অর্থাৎ আমাদের দেখেন বছর বাড়ার সাথে সাথে আমাদের এখানে উপরে যে 10-এর পরে 9 হবে। যদি আপনাকে বলে 2027 সালের বাৎসরিক অবচয়ের পরিমাণ বের করো, ঠিক অবচয়যোগ্য মূল্যটাকে এখানে বসাবেন। এরপর আপনি এখানে পরবর্তী আছে কত, 9-এর পরে 8 দ্বারা আপনি এখানে গুণ করবেন, আর 55 দ্বারা এখানে আপনি ভাগ করে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনাদের বর্ষ সংখ্যার সমষ্টিতে অবচয় সারণীটাও আপনাদের হয়ে যাবে। এখন দেখেন আপনাদের বর্ষ সংখ্যার সমষ্টির কাহিনীটা শেষ। এতটুকু পর্যন্ত জানলে আশা করি বর্ষ সংখ্যার সমষ্টি সম্পর্কে আর কিছুই জানা লাগবে না। আপনারা অঙ্ক করতে পারবেন, প্রশ্ন সমাধান করতে পারবেন। এখানে আপনাদের আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। দেখেন আমি একটু উৎপাদন একক পদ্ধতি, আপনাদের যে 3 নম্বর বিষয়টা ছিল সেটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। এই উৎপাদন একক পদ্ধতি বা কাজের একক পদ্ধতিটার আরেকটা নাম হচ্ছে কি, কাজের একক পদ্ধতি। কাজের একক পদ্ধতি, এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবেন। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে অবচয় সারণী আছে, আমি সেটিও বুঝিয়ে দিব ইনশাল্লাহ। উৎপাদন একক পদ্ধতি এবং কাজের একক পদ্ধতি এটা আপনি এখানে লিখে নেবেন। তো উৎপাদন একক কাজের একক পদ্ধতির ক্ষেত্রে আপনাকে যদি কখনো বাৎসরিক অবচয়টা বের করতে বলে তখন এটা কিভাবে বের করবেন। দেখেন বাৎসরিক অবচয়, সেটি হচ্ছে অবচয়যোগ্য মূল্য, এরপর আপনি এখানে গুণ করবেন চলতি বছরের একক, মানে চলতি বছরের কাজের একক। দেখেন কাজের একক, আর এখানে ভাগ করবেন মোট কাজের একক দ্বারা।
দেখেন এই সূত্রটা একটু ভালো করে মনে রাখেন, তাহলে উৎপাদন একক পদ্ধতিতে বাৎসরিক অবচয় বের করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে অবচয়যোগ্য। দেখেন অবচয়যোগ্য মূল্য মানে কি, সেটা হচ্ছে মেশিন বা একটি স্থায়ী সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য পাওয়া যায়। ফার্স্ট সূত্র দেখিয়েছিলাম। এখানে আপনি চলতি বছরের কাজের একক, অর্থাৎ যে বছরের অঙ্কটি করতেছেন সেই বছরে কতটুকু কাজের একক আছে সেটাকে উপরে রেখে দিবেন, আর মোট কাজের একক দ্বারা আপনি এখানে ভাগ করে ফেলবেন। ভাগ করলে দেখবেন যে আপনাদের এখানে বাৎসরিক অবচয়ের পরিমাণটা বের হয়ে যাবে। আশা করি এই সূত্রটি মনে রাখলে আপনাদের এখানে কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের আয়ুষ্কালের কোনো কাজ আছে কিনা। এখানে কিছু নোট মনে রাখেন যে এখানে সময়কে বিবেচনা করা হয় না, সময়কে বিবেচনা করা হয় না, সময়কে বিবেচনা করা হয় না। এরপরে বলা হচ্ছে উৎপাদন একক পদ্ধতিতে অবচয়ের হার। এখানে লিখবেন যে আপনারা অবচয়ের হার লাগে না। এই দুইটি নোট মনে রাখেন। আপনাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করে যে এই আয়ুষ্কালকে বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে, উৎপাদন একক পদ্ধতি অথবা কাজের একক পদ্ধতিতে, বা সময়কে বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে, উৎপাদন বা কাজের একক পদ্ধতিতে। আবার অবচয়ের হার লাগে না কোথায়, সেটি হচ্ছে আমাদের অবশ্যই উৎপাদন একক পদ্ধতিতে। এই বিষয়গুলো জানলে আপনারা উৎপাদন একক পদ্ধতিতে যে অঙ্কগুলো আসে সেগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। অঙ্ক অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকের অঙ্কের কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখন আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অবচয়ের সারণী। দেখেন অবচয়ের সারণী, এটাকে অনেকে তালিকা বলে। অবচয়ের সারণী বা তালিকা প্রস্তুত করতে বলে। তো অবচয়ের সারণী বা তালিকা যখন আমরা প্রস্তুত করতে যাব, তখন আমাদেরকে একটি ঘর ভালো করে এখানে মনে রাখতে হবে। এই ঘরটি জানলে আমরা আশা করি সবকিছু কি করতে পারবো, খুব সহজে বুঝতে পারবো। এখানে আপনার প্রথম ঘরটি করবেন সেটি হচ্ছে বছর, তারপরে করবেন সম্পত্তির প্রারম্ভিক মূল্য, এরপর আপনি এখানে লিখবেন অবচয়ের হার, এরপর আপনি এখানে লিখে নেবেন অবচয়, তারপর এখানে লিখে নেবেন পুঞ্জীভূত অবচয়, সংক্ষেপে লিখলাম এখানে। এরপর আপনি এখানে লিখে নেবেন সমাপনী মজুদ পণ্য, সম্পত্তির সমাপনী মূল্য, এইভাবে ঘরটা করে নেবেন। দেখেন ঘরটি বুঝেন কিনা একটু দেখেন। প্রথম হচ্ছে আপনাদেরকে এখানে কি করতে হবে, আপনাদের এখানে অবশ্যই ঘর করতে হবে কয়টি, টোটাল 6টি। একটা হচ্ছে বছর সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অর্থাৎ আমি যে সম্পত্তিটা কিনলাম সেটার প্রারম্ভিক মূল্য কত ছিল সেটি, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয়, সম্পত্তির সমাপনী মূল্য। এখন এই যে পদ্ধতিটা আছে এখানে দেখেন এই পদ্ধতিতে এখন যদি আমরা বলি, এখন আমি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে দেখি, এখানে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই পদ্ধতিতে এখন আমি একটা অঙ্ক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমাদের এখানে একটা মেশিনের প্রারম্ভিক মূল্য ছিল 5 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। তার অবচয়ের হার ছিল কত? হার ছিল এখানে 20%। কত পার্সেন্ট? 20% ছিল। এই দুইটি জিনিস আমাদের এখানে ইনফরমেশন আছে, আর কোনো কিছুই নেই। এখন আমরা এখানে যদি একটি অবচয় সারণী করতে যাই, ধরেন আমাদেরকে এখানে বলছে 3 বছরের, এই প্রশ্ন বলতে থাকে আপনাদেরকে, প্রশ্ন এভাবে বলবে যে 3 বছরের অবচয় সারণী প্রস্তুত করো। কত বছরের? 3 বছরের অবচয় সারণী প্রস্তুত করো, এটা বলবে। তো কত বছরের জন্য? ধরেন 3 বছর, আমরা ধরে নিলাম 3 বছর হচ্ছে আমাদের 2024 সাল। তো আমরা এখানে প্রথমে 2024 সালের জন্য গড় করব। এরপর হচ্ছে আমাদের 2025 সাল, সেজন্য 25 সালের জন্য গড় করব। এরপরে 2026 সালের জন্য আমরা এখানে গড় করে নেব, অর্থাৎ 3 বছরের জন্য আমরা এখানে গড় করে নেব। এটি হচ্ছে অবচয় সারণীর ঘর।
তাহলে দেখেন এখানে আমাদের অবচয় সারণী ঘরের ভিতরে যেহেতু আমাদেরকে প্রথমে বলতে যে সম্পত্তির প্রারম্ভিক মূল্য, তো এখানে সম্পত্তিটা কিনলাম কত দিয়ে? আমরা 5 লক্ষ টাকা দিয়ে। এই 5 লক্ষ টাকা আমরা এখানে বসাবো। 5 লক্ষ টাকা আমরা এখানে কি করব? বসিয়ে দেব। দেখেন এখানে অবচয়ের হার হচ্ছে 20%। এই 20% আমাদের প্রতি বছর সমান থাকবে। কি থাকবে? প্রতি বছর এটা সমান থেকে যাবে। এখন আমরা যদি এখানে অবচয়ের পরিমাণ বের করবো এখন, তারপরে পুঞ্জীভূত অবচয়, তারপরে আমাদের সম্পত্তির সমাপনী মূল্য। দেখেন ক্যালকুলেটর নেই। এখন প্রথমে আমরা কি করব? এখানে 5 লক্ষ টাকার উপরে 20% করব। তাহলে 20% করলে আমাদের এখানে আসবে 1 লক্ষ টাকা। দেখেন এক লক্ষ টাকা আমরা এখানে বসাবো। তাহলে দেখবেন আমাদের প্রথমে আসছে এটা কি? অবচয়ের পরিমাণ। এই যে আমাদের প্রথম বছরে অবচয় আসছে, এটা আমাদের জন্য হয়ে যাবে পুঞ্জীভূত অবচয়। এই 1 লক্ষ টাকা আমরা এখানে বসিয়ে নিব, পুঞ্জীভূত অবচয়। এখন আমাদেরকে এখানে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে যদি বের করতে বলে যে সম্পত্তির সমাপনী মূল্য, তাহলে অবশ্যই এখানে একটি নোট মনে রাখেন, সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে আপনি যখন অবচয় বিয়োগ করে ফেলবেন, তখনই আপনি এখানে অবশ্যই কি পাবেন? সম্পত্তির সমাপনী মূল্যটা পেয়ে যাবেন। এই 4 লক্ষ টাকা আপনি এখানে বসিয়ে দেবেন জাস্ট। এখন যদি দ্বিতীয় বছর আসেন, তাহলে আপনাকে এখন কোন পদ্ধতি সেটা দেখতে হবে। আপনি এখানে ক্রমহ্রাসমানজের পদ্ধতি, যদি ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? পরবর্তী যে দেখেন তো সম্পত্তির সমাপনী মূল্য 2024 সালে কত ছিল? 4 লক্ষ টাকা। এটা পরবর্তী বছরে হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। যদি সরলরৈখিক পদ্ধতি হতো, তাহলে সেমভাবে আপনি 5 লক্ষ টাকা এখানে বসিয়ে দিবেন, তখন কিন্তু আপনাকে এখানে অবশ্যই সমাপনী মূল্য বসালে কাজ হবে না। আমরা এখানে ক্রমহ্রাসমানজের পদ্ধতি করতেছি। ক্রম মানে কি? সম্পত্তি এবং অবচয়ের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। তো আমরা এখানে 5 লক্ষ টাকার উপরে এখন আমরা এখানে কি 20% করব, তাহলে আমাদের এখানে আসবে দেখবেন 80,000 টাকা। দেখেন অবচয় কমে গেল। এরপর আমরা পূর্ববর্তী বছরের অবচয়ের সাথে, অর্থাৎ পুঞ্জীভূত অবচয়ের সাথে বর্তমান বছরের অবচয় যেটা পাইছি সেটা যোগ করব। 1,80,000 টাকা। 1,80,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। এখন এই 4 লক্ষ থেকে আমরা 80,000 টাকা বিয়োগ করলে আমাদের এখানে আসবে সমাপনী মূল্য। এই 3,20,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? সমাপনী মূল্যের পরিমাণ। ক্রমহ্রাসমানজের পদ্ধতি, যেহেতু ক্রমহ্রাসমানজের পদ্ধতি করতেছি, তার মানে সম্পত্তির সমাপনী মূল্যটা পরবর্তী বছরের জন্য হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। এই 3,20,000 টাকা এখানে বসাবো। সেমভাবে আমরা এখানে কি করব? 20% করব। যদি 20% করে ফেলি, তাহলে আমাদের এখানে আসবে 64,000 টাকা। এখন এই 64,000 টাকা আমরা কি করব? এখানে 1,80,000 টাকার সাথে যোগ করব, অর্থাৎ পুঞ্জীভূত অবচয়, টোটাল পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে আসবে কত? আমাদের এখানে আসবে এই 2,44,000 টাকা। এই 2,44,000 টাকা এখানে বসানোর পর এখন 3,20,000 টাকা থেকে আমরা এটা বিয়োগ করে ফেলবো। যদি বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের এখানে আসবে দেখেন 3,20,000 টাকা বিয়োগ 64,000 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 2,56,000 টাকা। এই যে 2,56,000 টাকা আসছে, সেটা হচ্ছে আমাদের জন্য কি? সেটা আমাদের জন্য হচ্ছে সম্পত্তির সমাপনী মূল্য। দেখেন সম্পত্তির সমাপনী মূল্য পেয়ে গেছে। এইভাবে আমাদেরকে কি করতে হবে? অবচয় সারণীটা করতে হবে। যদি আপনাদেরকে কখনোই বলে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী করো, তাহলে সেম কাজটা করবেন। সেটি হচ্ছে আপনারা অবচয়ের হারটা বের করে নেবেন, আর এখানে প্রতি বছর শুধুমাত্র 5 লক্ষ টাকাই হবে। প্রতি বছর কি হবে? 5 লক্ষ টাকা হবে যদি সরলরৈখিক পদ্ধতি বলে। আর অবচয়ের পরিমাণ প্রতি বছর 1 লক্ষ টাকা হয়ে যাবে। তখন প্রতি বছর কি হবে? 1 লক্ষ টাকা হবে। প্রতি বছর 1 লক্ষ টাকা হবে। তখন আর এটা বের করার আপনাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট এতটুকু পর্যন্ত করলেই আপনাদের হয়ে যাবে। দেখেন আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন যে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে আগে দেখিয়েছিলাম। এখন যদি সরলরৈখিক পদ্ধতিতে বলে, জাস্ট আপনারা কি করবেন? শুধুমাত্র আপনাদের এখানে এই যে 5 লক্ষ টাকা আছে, এটা প্রতি বছর সমান থাকবে, অবচয়ের হারটাও সমান থাকবে, অবচয়টাও সমান থাকবে, এবং পুঞ্জীভূত অবচয়টা শুধুমাত্র কি হবে? দেখেন ধরেন আমি এখানে সরলরৈখিক পদ্ধতি করতেছি। এখন কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতিতে যদি করি, তাহলে 20% 5 লক্ষ টাকার উপরে 1 লক্ষ টাকা আসবে। আবার সেম এখানে 1 লক্ষ টাকা আসবে। প্রত্যেক বছর সমান থাকবে অবচয়। এখানে পূর্ব ছিল 1 লক্ষ, এখন হচ্ছে 1 লক্ষ, 2 লক্ষ।
এরপরে পূর্বে ছিল 2 লক্ষ, এখন হচ্ছে 1 লক্ষ 3 লক্ষ। এই দেখেন পুঞ্জীভূত অবস্থাটা পরিবর্তন হচ্ছে, আর বাকি সব কিন্তু সেমই আছে। এটাকে বলা হবে সরলরৈখিক পদ্ধতি। তো আশা করি আপনারা বিষয়গুলো সব খুব সহজে বুঝতে পারছেন। আমি আজকে চেয়েছিলাম যে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করি, তো আজকের ক্লাসে আমি ইনশাল্লাহ সব কিছুই নিয়ে আলোচনা করছি। এগুলো যদি ভালোভাবে বুঝেন, আশা করি এই অধ্যায় থেকে আপনারা খুব সহজে প্রশ্ন সমাধান করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডে যে সৃজনশীল প্রশ্ন ছিল, 2টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেবো লাইভ ক্লাসের মাধ্যমে। সকলে আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের ইউটিউবে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, সেখানে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকলে অনেক কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।